তুই সবাইকে রাখতেছস? লাইভে গেছে নিহাল। আচ্ছা ক্যামেরা অফ করে কেমনে? তো পাইছি। আচ্ছা, আমরা মনে হয় শুরু করে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের ভয়েস কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আচ্ছা, তাইলে আমরা আজকের প্রোগ্রামটা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি ফার্স্টে আমাদের হোস্ট আছি, আমি আর শুভ ভাইয়া 8 সেমিস্টারের উনি, আর আমি হচ্ছি এখন 6 সেমিস্টারে। তো আমি ফার্স্টে শুভ ভাইকে বলছি, শুভ ভাই আপনি তাইলে এখন এই প্রোগ্রামটা কিসের ব্যাপারে ওইটা দিয়ে একটু সবার সাথে ইন্ট্রোডিউস করাই দেন। প্রোগ্রামটা কিসের ব্যাপারে এবং আমাদের গেস্টদের সাথে যদি স্টুডেন্টদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের লাইভে স্বাগতম। আচ্ছা, আমাদের লাইভটা প্রথমত প্রচারিত হচ্ছে শুধুমাত্র যারা বুট ক্যাম্প করছে তাদের জন্য। আপাতত এটা প্রাইভেট একটা লাইভ হচ্ছে তোমাদেরকে একটু মোটিভেট করার জন্য। তোমাদের দীর্ঘ প্রায় আমরা 2 মাস মতো হচ্ছে, 2 মাসের মতো হ্যাঁ হচ্ছে ক্লাস নিচ্ছি। তো এই মানে বড় যাত্রায় আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু মানে অনেক সময় অনেক বাধা ফেস করছি। তো সবকিছুর মধ্যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে মোটিভেটেড থাকতে হয়। তো দেখা যায় কি অনেকগুলো রং অ্যান্সার, তারপর হচ্ছে যে টিএলই অনেক সময় প্রশ্ন বুঝি না, অনেক সময় কন্টেস্ট করতে গিয়ে আমাদের রেটিং এর অবস্থা 12টা বেজে যাচ্ছে। তো এত কিছুর মধ্যে ডিমোটিভেটেড হওয়াটা যথেষ্ট স্বাভাবিক। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে এমন একটা জিনিস বা যেটাকে আমরা স্পোর্টস প্রোগ্রামিং বলি, যে কোনো ধরনের স্পোর্টসে অ্যাকচুয়ালি মোটিভেটেড থাকাটা খুব জরুরি। আমরা কেন এই জিনিসটা করতেছি বা সামনে এটার ফলাফল কি হতে পারে সেটা সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি, তাহলে আমাদের মানে এটা নিয়ে আগানো একটা স্পৃহা বা আগ্রহ আসবে। তাই মূলত আজকে তোমাদের জন্য আমরা যে সেশনটা অ্যারেঞ্জ করতেছি সেশনটা হচ্ছে যে তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, বা তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং যেটা স্পোর্টস প্রোগ্রামিং বলা হয় এটা করে কি বেনিফিটেড হবা বা এটা নিয়ে কতটুকু যাইতে পারবা, এটা তোমাদের সামনে ক্যারিয়ার কিরকম হেল্প করবে সেটা তোমাদেরকে নোটিফাই বা তোমাদেরকে মোটিভেট করার জন্যই মূলত আজকের এই লাইভ সেশনটা। লাইভ সেশনে আমরা তোমাদেরকে যাদের সাথে পরিচয় করাই দিব তারা হচ্ছে আমাদের এই অ্যালামনাই 42 ব্যাচের। প্রথমত আজকে লাইভে এখন আপাতত উপস্থিত আছে আমাদের মধ্যে 2 জন। প্রথমত আমরা পরিচয় করে দিচ্ছি সাদ ভাইকে, উনি হচ্ছে এখন বর্তমানে নেস্টেনিয়াতে আছেন। তারপরে হচ্ছে যে শ্রেষ্ঠ ভাইকে, উনি ইনসাইড ইনে আছে এখন। তো আরো 2 জন আসবেন, ওরা এখন একটু অফলাইন সামহাও। তো আমরা এখন আপাতত ওদের কাছ থেকে শুনবো। তো আশা করি সবাই লাইভে থাকবা এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা নিহাল। আচ্ছা, তো সাদ ভাই, শ্রেষ্ঠ ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাই আপনাদের কাছ থেকে যে আপনারা তো 42nd ব্যাচে 2 জনই, রাইট? এন্ড আপনাদের এখনো আই গেস থিসিস প্রজেক্ট বাকি। তো এই যে আপনারা সার্টিফিকেট পান নাই এখনো, অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা খেতাব পেয়ে গেছেন, জব করতেছেন,
এই ফিলিংটার ব্যাপারে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আপনারা দুইজনই ভাইয়া। আচ্ছা সাদ ভাই একটু শ্রেষ্ঠ? দাঁড়ান। সাদ ভাই। আমি একটু এই একটা জিনিস বলে রাখি, আর সাদ ভাই মানে ওরা কিন্তু এখনো মানে ফুলি গ্রাজুয়েটেড বলা যায় না, যারা আমাদেরকে দেখতেছেন আমরা এখন একটু থিসিসটা বাকি আছে। তো ওনারা হচ্ছে যে মানে গ্রাজুয়েশন হওয়ার আগেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে গেছে বিভিন্ন কোম্পানিতে। এটার ওয়ান অফ দা মানে অনেক বিগ রিজন বলা যায় হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং। তাই এইটার গুরুত্বটা আজকে আমরা এখানে উদাহরণদের মুখ দিয়েই শুনবো। তো সাদ ভাই বলেন। হ্যাঁ, শ্রেষ্ঠ বলতে চাও আগে? না, আপনি বলেন, পরে শুরু Okay. করলাম। আচ্ছা, তাহলে আমি বলি। আমি জয়েন যখন করি প্যান্ডেমিকের আগে, মানে বাংলাদেশে প্যান্ডেমিক আসারও আগে ফেব্রুয়ারি মাসে 17 তারিখে জয়েন করি। তো তখনও আমাদের মানে অন ক্যাম্পাসে ক্লাস চলছিল আর কি। তো ওই একটা সময়ে মানে রিক্রুটমেন্ট হওয়ার পরের ফিলিংসটা যদি বলতে যাই তাহলে হচ্ছে গিয়ে মানে খুব বড় একটা রিলিফের মতো ছিল আমার জন্য। কারণ হচ্ছে আমি 7 সেমিস্টার মানে হয়তো অন্যদের থেকে একটু আগে থেকে একটু টেনশন করা শুরু করছিলাম যে মানে যখন মানে গ্রাজুয়েশনটা কমপ্লিট হবে তারপরে কি। গ্রাজুয়েশনটা তো দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ এভাবে করলে গ্রাজুয়েশনটা কমপ্লিট হবে, কিন্তু তারপরে কি করব, তারপরে যে একটা মানে চ্যালেঞ্জ আছে যে নতুন কোথাও মানে কোন একটা ইন্ডাস্ট্রিতে যখন প্রথম ঢোকা, সেটা একটা ভয়ের মতো ছিল আর কি। তো এই জিনিসটাই যখন মানে আমরা লাকি বলতে হবে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই অনেকটা ওই চ্যালেঞ্জটাকে খুব একটা মানে লং টাইম আমাদের যায় নাই। আগেই কিছু কারণ আছে এটার কেন আমরা এই জিনিসটা তাড়াতাড়ি করতে পারছি, লাকেরও কিছু বিষয় আছে। বাট মানে আলটিমেটলি ওই জায়গাটা থেকে একটা কন্টিনিউয়াস টেনশনের জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছিলাম, যে একটা বিশাল বড় একটা রিলিফ ছিল যে না, একটা গ্রাজুয়েশনের পরে একটা কিছু অন্তত মানে পায়ের নিচে মাটিটা দাঁড়াইছিল, এরকম টাইপসের একটা ফিলিং ছিল। যে ওইটাই মানে সবার, আমি বুঝি যে সবারই অ্যাকচুয়ালি একটা টেনশন থাকে 7 সেমিস্টার 8 সেমিস্টারে গিয়ে, যে এর পরে কি, হয়তো এই টেনশনটা চলে আসে। তো ওই জায়গাটাতে অনেক বড় একটা মানে এটাই ছিল অনুভূতি আর কি, যে একটা রিলিফ। আর আনন্দ তো ছিলই, এটাই। জি, একটা অনেক বড় রিলিফ আসলে গ্রাজুয়েশনের আগে চাকরি পেয়ে যাওয়াটা আসলে। তো শ্রেষ্ঠ ভাই, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি বলতে, যেটা সাদ ভাই বললো যে কি আসলে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে বা 7th 8th সেমিস্টারে একটা পায়ের নিচে মাটি নাই, ওইরকম একটা অবস্থা। তো ওইটা কিন্তু ওনার চাইতে আমার আরো বেশি ছিল, কারণ ওনার প্রায় কয় মাস, সাদ ভাই মনে হয় ডিসেম্বর বা জানুয়ারির দিকে জব পাইছিল। তো আমি আরো প্রায় 7-8 মাস পরে আমার হয়েছে। তো ওই দিক থেকে বলতে গেলে আমার অবস্থা আরো খারাপ ছিল, কারণ একে তো করোনার অবস্থা, তার মধ্যে ভার্সিটি কিছু নাই। তো মানে এটা খুবই বাজে অবস্থা ছিল। তো ওই দিক থেকে বলতে গেলে অবশ্যই মানে একটা রিলিফও বলা যায়। আর আসলে সবচেয়ে বড় যেটা ফিলিংস ছিল সেটা হচ্ছে যখন আমাকে এইচআর ফোন করে কনফার্ম করছিল, তখন আমার জবটা কনফার্ম করছিল। বেসিক্যালি ওইখানে একটা কাহিনী হয়েছিল, আমাকে ওইখানকার একজন মানে আমাকে ফার্স্টে বলা হয়েছিল আমি সিলেক্টেড হই নাই। পরে দিয়ে আমাকে যখন মানে এটা একটা ইয়ে ছিল, প্র্যাঙ্ক টাইপের ছিল। পরে দিয়ে আমাকে যখন এইচআর ফোন করছিল তখন আসলে মানে মানে ফিলিংসটা অন্যরকম ছিল, আসলে বলে বোঝানো সম্ভব না এরকম টাইপের। তো 7th 8th সেমিস্টারে বা ওইরকম সময়ে বা গ্রাজুয়েশনের আগে এই জব পাওয়াটা আসলে একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে কি ওই সময়টাতে খুব বেশি টেনশন কাজ করে, অনেক বেশি দিকে ফোকাস করতে হয়, কারণ থিসিস বা ওই রিলেটেড কাজগুলোর দিকে অনেকটা ফোকাস রাখা লাগে। তো আবার যখন জবের ব্যাপারটা আসে ওইখানে আবার অনেক স্কিলও দরকার হয়, ওই দিকেও স্কিল ডেভেলপ করা লাগে বিভিন্ন দিকে। তো একটা মোটামুটি
একটু টেনশনে কাঁপছে। তো ওই দিক থেকে বলতে গেলে এটা অনেক রিলিভেরও ব্যাপার, আবার অবশ্যই জব পাওয়ার একটা অবশ্যই আনন্দের ব্যাপার। তো এই আর কি অনুভূতি। আচ্ছা, ধন্যবাদ শ্রেষ্ঠ ভাই। আচ্ছা, আমার কথাগুলো কি শোনা গেছে? জি হ্যাঁ, ভাইয়া, শোনা যাচ্ছে। ক্লিয়ারলি হুম। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো সাদ সাদ ভাই, আপনি এখন মানে কোন প্রজেক্টের উপর কাজ করতেছেন, যদি এটা নিয়ে একটু বলেন। মানে কোন ধরনের প্রজেক্ট আপনি জব লাইফে ফেস করতেছেন, কোন ধরনের কাজ, যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন ভাইয়া। ওকে, আমি যখন জয়েন করি তার হচ্ছে 2 থেকে 3 দিন পরে একটা প্রজেক্টে অনবোর্ড হই আর কি। তো ওই প্রজেক্টটা ছিল কনভারসেশনাল এআই বিল্ড করে দেওয়া কিছু মানে টোটাল 7টা কনভারসেশনাল এআই বিল্ড করে দেওয়া ন্যাশনাল সার্ভিস অ্যাসিস্ট্যান্টস এর জন্য। তার মধ্যে থেকে একটা লাইভে গেছে এখন, আর বাকিগুলা এখনো কাজ চলতেছে। তো ওই মানে কনভারসেশনাল এআইটা হচ্ছে যে তোমার ধরো কনটেক্সট নিয়ে তারপরে হচ্ছে চ্যাটটা করে আর কি, প্রিভিয়াস কনটেক্সট নিয়ে। এটা অ্যাকচুয়ালি মানে এখানে এনএলপির একটা বিশাল পার্ট আছে, মেশিন লার্নিং এর মানে রাসা একটা ফ্রেমওয়ার্ক আছে, ওইটা নিয়ে কাজ করা। তো এটা হচ্ছে আমার প্রথম প্রজেক্ট। তারপর হচ্ছে করোনা আসার পরে একটা হচ্ছে A2I এর মানে করোনার জন্য ডাটা ওয়্যার হাউস, মানে ডাটা ওয়্যার হাউসটা মেনটেন করার এবং বিল্ড করার দায়িত্ব পাইছিল হচ্ছে ন্যাথানিয়া। তো ওই A2I এর যেই মানে এটা ন্যাশনাল এড করোনা ডাটা ওয়্যার হাউস আর কি। এখানে বিভিন্ন টাইপসের করোনা রিলেটেড ডাটা, আবার বিভিন্ন এখন অনেক ধরনের ডাটাই আমরা স্টোর করতেছি, পরবর্তীতে হয়তো এগুলা নিয়ে অনেক কাজ হবে। তো এই এই ডাটাটা মেনটেনের দায়িত্বে আছি আর কি এখন। মানে এই প্রজেক্টে পরে আমাকে এখানে শিফট করানো হয়েছে, তো আমি এখন এই প্রজেক্টে আছি। এই তো আর মানে ভাইয়া, প্রথমে ছিল আপনার হচ্ছে যে তবে আপনার এখানে মানে যে ধরনের কাজগুলো করতেছেন, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য আপনার ইউনিভার্সিটি লাইফে কোনটা সবচেয়ে বেশি আপনাকে হেল্প করছে? মানে ইউনিভার্সিটি লাইফের কোন স্কিলটা আপনার এখন সবচেয়ে বেশি কাজে লাগতেছে? ওকে, তো প্রথমে হচ্ছে যেই কাজটা করছিলাম সেখানে এনএলপির কিছু নলেজ থাকলে ভালো। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে স্পেসিফিক ভাবে বলতে গেলে আমার এনএলপি খুব একটা নলেজ ছিলই না। তো এখন স্কিল যেটা লাগছে বলতে পারো যে এখন মানে স্কিল বলতে তোমার যখন প্রজেক্টটাতে আমি অনবোর্ড হই তখন আমাকে খুব র্যাপিড জিনিসটা শিখতে হয়েছিল। কারণ অনেক সময় দেখা যায় যে প্রজেক্টে অনবোর্ড হওয়ার আগে কিছুদিন ট্রেন হওয়ার বা নিজে প্রিপেয়ার হওয়ার জন্য কিছু টাইম পাওয়া যায়, বাট ওই টাইমটা তখন আমি পাই নাই আর কি। তো যেহেতু অলরেডি প্রজেক্টটা লঞ্চ হয়ে গেছিল, যত দেরি করব তত লেট হয়ে মানে হতে পারতো আর কি। তো সেক্ষেত্রে যেটা কাজ করছিল, স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু নিয়ে যেহেতু যে কাজটা না, আমাকে ওই ফ্রেমওয়ার্কটা দেখতে হয়েছে, শিখতে হয়েছে, নতুন ভাবে শিখতে হয়েছে। তো আলটিমেটলি প্রিভিয়াস নলেজ খুব একটা সেক্ষেত্রে কাজে আসে নাই। মেশিন এনএলপির নলেজটা দরকার ছিল, মানে প্রজেক্টের অনুযায়ী এনএলপির নলেজটা দরকার ছিল। আর সেকেন্ড যেই প্রজেক্টটাতে আসছি সেখানে হচ্ছে এসকিউএল ডাটাবেজের মেইনটেনেন্স, এই জিনিসগুলো কাজে লাগতেছে। আর আর মাঝখানে হচ্ছে আবার কোভিড এর কিছু প্রেডিকশনের জন্য আমরা মেশিন লার্নিং এর কিছু কাজ করছি, তো ওই ক্ষেত্রে আবার মেশিন লার্নিং এর কাজগুলো আসছে। এই গেল হচ্ছে টোটাল কি কি লাগছে আমার এখন পর্যন্ত। আর আরেকটা কাজে মানে গ্রাফ অ্যালগোরিদম লাগছে, ওইটা আমাদের প্রজেক্টেরই আরেকজন করছে, বাট ওখানে গ্রাফ অ্যালগোরিদম লাগছে যেহেতু মানে গ্রাফ অ্যালগোরিদম ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই রিলেটেড দেখে বলছে আর কি, গ্রাফ অ্যালগোরিদমটাও লাগছিল। এই তো এই জিনিসগুলো লাগছে আমার মানে ভার্সিটি লাইফে। আচ্ছা, আমাদের মধ্যে সবার মানে যার জন্য ওয়েট করতেছে, যার শীট পরে আসলে সবাই শত শত পরীক্ষা ভালো করছে, হ্যাঁ, সেই নাইম ভাই আমাদের মধ্যে চলে আসছে।
তো নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। এই তো ভাই ভালো আহ, তো নাইম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি একটু লেটে আসছেন, তো সমস্যা নাই। আমরা আসলে একটা কোয়েশ্চেন সবাইকে করছিলাম যে আন্ডার গ্রাজুয়েট মানে আনগ্রাজুয়েটেড হয়ে জবে ঢুকার আপনার অনুভূতিটা কি? খুব ভালো, অনেক ভালো। আসলে পড়াশোনা শেষ করার আগে জব পাবো, জব লাইফে ঢুকবো এরকম তো আসলে কখনো আশা করি নাই। স্বাভাবিক, আমার কাছে মনে হয় যে 90% স্টুডেন্টের কাছে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগার। আমি জানি না, আসলে এই মতের ব্যতিক্রম থাকতে পারে। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইকো হচ্ছে কিনা এখন। একটু আগে তো ইকোর কারণে আমি লিভ নিছিলাম। এখন ঠিক আছে আই গেস। জি ভাই, আচ্ছা ঠিক আছে এখন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আচ্ছা, আম, শ্রেষ্ঠ আমি ভাই আমি আপনি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, শিওর। হ্যাঁ, আচ্ছা, যেই স্কিলগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে মানে একদম আহ, মানে যেগুলা ভার্সিটিতে পড়ানো হয় ওই ধরনের স্কিলগুলা, কিন্তু এমনিতে তোমার আহ, অন্যান্য সাবজেক্টের যে স্কিল মানে ওইগুলাও কিন্তু ইনডিরেক্টলি আমাদের লাগে, প্রায় অনেক সময় লাগে আর কি। মানে ইনডিরেক্টলি নেটওয়ার্কিং এর কিছু জিনিসও লাগে, সার্ভার নিয়ে কাজ করতে গেলে ওখানে নেটওয়ার্কিং এর জিনিসপত্র লাগে। তো মানে ওভারঅল অনেক কিছুই লাগে, কিন্তু যেগুলো বললাম সেগুলো একদম কোর সাবজেক্ট অনুযায়ী যেগুলো বললাম সেটাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা তো বললামই যে আহ, যখন অনেক সময় সময় পাওয়া যায় না, আহ, কোনো কিছু শিখার খুব একটা সময় পাওয়া যায় না, ডিরেক্ট প্রজেক্টে ইনভলভ হইতে হয়, তখন খুব র্যাপিড মানে কিছু জিনিস শিখতে হয়। র্যাপিড জিনিসটা মানে শিখতে হয়, এমন না যে আবার ভুলভাল করবে ওরকম না, মানে যেন ঠিকভাবে কাজ করতে পারে, তাড়াতাড়ি শেখার ক্ষমতা, ওইটা ওইটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, একজন কোয়েশ্চেন করছে ভাইয়া, মানে স্কিলস গুলো কোন স্পেসিফিক কোন স্কিলস আছে? মানে পড়ালেখার পাশাপাশি মানে ভালো মানে কোনো ফ্রেমওয়ার্ক শিখা বা এরকম কোনো কিছু করতে হবে? আচ্ছা, তো ওই ক্ষেত্রে ফ্রেমওয়ার্কের জিনিসটা হয়তো শ্রেষ্ঠ ভালো বলবে, যেহেতু ও করছে। আমি ফ্রেমওয়ার্ক করে নাই ভার্সিটির কোনো ভার্সিটি লাইফে কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্কে কাজ করছি ওরকম না, শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং করছিলাম। আর মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে স্কিলটা, ওই তো কম্পিটিটিভ প্রোগ্রামিংটা হচ্ছে একটা প্যাসিভ স্কিল। ফ্রেমওয়ার্ক আমি যদি বলি তাহলে জ্যাঙ্গো অথবা নোড এর কাজগুলো এখন শিখে রাখতে পারলে ভালো, যেহেতু এটা মার্কেট এখন ভালো আছে। তো কিন্তু হচ্ছে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে স্কিলটা সেটাই আমাকে অনেক হেল্প করছে। মানে যদিও এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট নাই, বাট এটাই অনেক হেল্প করে আর কি। মানে ওভারঅল তোমার তাড়াতাড়ি কোনো কিছু প্রবলেমটা বুঝা বা তাড়াতাড়ি কোনো কিছু শেখা, ওই দিকে হেল্প হয়। আর ফ্রেমওয়ার্ক, আমি কোনো ফ্রেমওয়ার্ক স্পেসিফিক শিখি নাই, শ্রেষ্ঠ ওরা করছিল, ওরা বলতে পারবে আর কি। মানে আমি মানে জবে ঢুকে ওই ওদের এনভায়রনমেন্ট অনুযায়ী শিখে কাজ করার সুযোগটা কি থাকে, নাকি আগে থেকে শিখে নিতে হয়, এরকম কিছু যদি বলতেন। আচ্ছা, আম, কিছু ওটা কোম্পানির উপর ডিপেন্ড করে। মানে কোম্পানি অনেক সময় চায় যে স্পেসিফিক ডেভেলপার চায়, যেমন ধরো ডটনেট ডেভেলপার চাচ্ছে বা অ্যান্ড্রয়েড ডেভেলপার চাচ্ছে, কিছু ক্ষেত্রে স্পেসিফিক ভাবে চায়। আবার কিছু ক্ষেত্রে কোম্পানি চায় হচ্ছে ফ্রেশারই নিবে, প্রায়োর স্কিল সেট হয়তো ওইভাবে থাকবে না, কিন্তু কিন্তু ওর হচ্ছে কেপেবল হইতে হবে, কেপেবল ফ্রেশার নিবে, এই ধরনের টেন্ডেন্সিও কিছু কোম্পানির থাকে। তো আমি আমি যে কোম্পানিতে জয়েন করছি ওখানে মানে কোন স্পেসিফিক ডোমেইনে কাজ করতে হবে বা কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে জেনে আসতে হবে ওরকম ছিল না। তো কিন্তু আবার অনেক জায়গায় এভাবেও থাকে যে ডট নেটে কাজ করা পারতে হবে।
আচ্ছা, হ্যালো সাদ ভাই। আচ্ছা, তো আমি এখন তাইলে ইসতিয়াক ভাই আপনার দিকে যাই। সাদ ভাইয়ের হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, উনি হ্যাং শ্রেষ্ঠ করবে। ভাই। শ্রেষ্ঠ ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা এর আগে একটা ব্যাড নিউজ আছে যে আমাদের আজকে যে ফোর্থ গেস্ট যিনি ইসতিয়াক ভাই, উনি ওনার কিছু ফ্যামিলির প্রবলেমের কারণে আজকে জয়েন করতে পারতেছে না। হি সেড হি ইজ এক্সট্রিমলি সরি। আচ্ছা, শ্রেষ্ঠ ভাই আপনার কাছে আমার যে কোয়েশ্চেনটা, আপনি মানে জবের জন্য মানে অ্যাপ্লাই কোথায় কোথায় করছিলেন ভাইয়া? আচ্ছা, আমি আসলে দুইটা ফার্মে করছি। একটা ছিল গত ফেব্রুয়ারিতে, ওইটাও ঢাকার একটা কোম্পানিতে। তো ওই পরে এইটাতেই করছি। তো বর্তমানে যেখানে আছি ওইটাতেই হয়েছে। তো দুইটা ভাইয়া out of- ভাইয়া আপনার ইনসাইডের ইয়ার ব্যাপারে কিছু বলতে পারবেন? মানে ইন্টারভিউ প্রসেসটা কিরকম বা কি আছে এখানে, ওইটার ব্যাপারে যদি একটু বলতে পারেন। আচ্ছা, ইন্টারভিউ প্রসেসের কথা যদি বলতে যাই, এখানে এক একটা ফার্মে এক এক ধরনের প্রসেস ফলো করে। তো আমাদের যেরকম হয়েছে, তো এটা মেবি দ্যাট করোনার কারণে হয়তো একটু চেঞ্জ হয়েছে। নর্মালি হয়তো একটু ডিফারেন্টলি হইতো, এখন মেবি একটু চেঞ্জ হয়েছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে সাধারণত কয়েকটা ফেজ হয়। একটা হয় যে আম, আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা, আমি সিভি দেওয়ার পর আমাকে কল করছিল যে অমুক দিন একটা নির্দিষ্ট দিনে ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা ছিল বেসিক্যালি একটা অনলাইন ইন্টারভিউ, যেহেতু এখন করোনার সময় হয়েছে। নর্মালি হয়তো ডিফারেন্টলি হতে পারে। নর্মালি হয়তো ওখানে গিয়ে আম, দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে ভাইবা টাইপের, আর একটা হচ্ছে যে কি কোডিং টেস্ট টাইপের। তো আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একসাথেই হয়েছে। খুব বেশি কোডিং টেস্ট ওইভাবে হয় নাই, ডিরেক্টলি আমাদেরকে জিজ্ঞেস করছিল। আর হচ্ছে যে একটা রিটেন টেস্ট হয়েছে। তো একসাথে হয়ে গেছে। আর নর্মালি যদি বলতে যাই, হয়তো ওইটা নর্মাল সিচুয়েশনে এটা আলাদা আলাদা হইতে পারে, যে ফার্স্ট রিটেন টেস্ট হয় এন্ড দেন হচ্ছে কোডিং টেস্টটা ওইভাবে হইতে পারে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে একসাথে হয়েছে, রিটেন টেস্ট আর ভাইবাটা যেটা ছিল একসাথে হয়েছে ফার্স্ট অফ অল। এরপরে হচ্ছে যে ওইখানে পাস করার পর দেন হচ্ছে যে আমরা ডিরেক্টলি সিটির সাথে একটা মিটিং হয়, কনভারসেশন হয়। ওইখানেও হালকা পাতলা কথাবার্তা বা ইন্টারভিউ, ওইটাও একটা ইন্টারভিউ বেসিক্যালি। তো এরপরে ওইখানে পাস করলে দেন হচ্ছে যে এইচআর, মানে ওদের যদি ভালো লাগে দেন হচ্ছে কনফার্ম করে। এটাই হচ্ছে মোটামুটি ইন্টারভিউ প্রসেস আমাদের এখানে হয়েছে। তো এই আর কি, এইটাই ছিল ইন্টারভিউ প্রসেস। আচ্ছা, আমাদের এখানে একটা কোয়েশ্চেন আসছে। আশিক ভাই, আপনি যদি কোয়েশ্চেনটা একটু দেখাইতেন। নাইন ভাইকে একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া জবে জয়েন করার পর কি কি প্রজেক্টে কাজ করা লাগছে আপনার? নাইন ভাই। আচ্ছা, আমি বর্তমানে ন্যাসেনিয়াতে আছি। তো এর আগে হচ্ছে ইনফ্ল্যাকে ছিলাম, ওইখানে 2 মাসের মতো ছিলাম, ইন্টার্ন হিসেবে কাজ করছি। ওইখানে আমি লারাভেল নিয়ে কাজ করছি, লারাভেল রিলেটেড একটা প্রজেক্টে কাজ করছি। আর আরেকটা প্রজেক্ট ছিল যেটা একটা মোবাইল অ্যাপ, কিন্তু ওই মোবাইল অ্যাপের ব্যাক এন্ডে ছিল হচ্ছে লারাভেল। তো আমার কাজ মোটামুটি ব্যাক এন্ডেই ছিল, আর মাঝে মধ্যে একটু টুকটাক ফ্রন্ট এন্ডে কাজ করা লাগছে, তবে বেশিরভাগ হচ্ছে ব্যাক এন্ডেই কাজ করছি লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করে। আর এই মুহূর্তে যেখানে যেখানে কাজ করতেছি এখানে রুবি অন রেলসে কাজ করতেছি। আচ্ছা, ভাইয়া আপনি আপনারা তিনজন মানে জব, নাই ভাই আপনার মাইকটা একটু মিউট হ্যাঁ। করতে পারবেন প্লিজ? আচ্ছা, ভাই আপনারা তিনজন যে মানে এখনো গ্রাজুয়েট করেন নাই, বা সাদ ভাই তো লাস্ট ইয়ারের শুরুর দিকে জব পেয়ে গেছিল। সো আপনারা যখন আপনাদের সিভি গুলো দিছেন, হ্যাঁ, সো আপনাদের কি মনে হয় আপনাদের সিভিতে কোন জিনিসটা দেখে একজন স্টুডেন্ট যার কোনো এক্সপেরিয়েন্স নাই, এখনো গ্রাজুয়েট করে নাই, আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকছে বা ইয়া করছে, আপনাদের সিভিতে এরকম কোন জিনিসটা ছিল, ওইটা যদি আপনারা একটু বলতেন ভাই। আমি তিনজনের থেকে একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, অবভিয়াসলি যদি বলি এসিএমটা সবার আগে এফেক্ট করছে। কারণ বেসিক্যালি আমাদের এখানেও আমি যেভাবে জয়েন করছি,
এসিএম এর উপরেই গুরুত্বটা বেশি দেওয়া হয়েছিল, কারণ আমাদের কম্পিউটার ক্লাবেই পোস্টটা হয়েছিল জব নিয়ে। তো ওইখানে এসিএম বলছিল যে কি যারা ফ্রেশার, যারা এসিএম করছে, এসিএম এর উপর দক্ষতা ছিল, আর পাশাপাশি মানে যদি ডট নেটের উপর কোনো দক্ষতা থেকে থাকে তাহলে ওইটা প্লাস পয়েন্ট। তো ওই হিসেবে হচ্ছে আমি ইন্টারভিউ দিছিলাম। তো বেসিক্যালি যেটা হয়েছে কি এই এসিএম এর উপরে বেস করে আসলে ইন্টারভিউ গুলো হয়েছে, কারণ ফ্রেমওয়ার্ক আমার আসলে খুব বেশি একটা জানা ছিল না। আমি আমার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে আমি প্রায় 2 বছর আগে আমি 3 মাসের একটা কোর্স করছিলাম বিআইটিএম এ ডট নেটের, সেটা তখনই শেষ। এরপরে আমি আমি 4 বছর শুধুমাত্র এসিএম এ করে গেছি। তো এখন এসে আসলে ফাইনালি আমরা আবার যেহেতু আসলে জবের জন্য বেসিক্যালি এই জিনিসগুলো দরকার, আমি মোটামুটি লাস্টের দিকে ঘাটাঘাটি করতেছিলাম। তো ওই সময়টাতে এরকম পোস্ট আসছিল যেটা হচ্ছে এসিএম এর উপর বেস করে। তো সবার আগে যদি বলি, সবার আগে এফেক্ট করছে এসিএম আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আই থিঙ্ক বাকিরাও একই ভাবে মতামত দেবে। আবার এক্ষেত্রে আবার কোম্পানি ভেরি করে, অনেক কোম্পানি আছে যে আসলে শুধুমাত্র এসিএম এর উপর বেস করে চলে না, এবং আই থিঙ্ক বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি এরকম যে ওরা স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্ক খোঁজে। কারণ হচ্ছে যে কি ওরা আসলে অনেক সময় দেখা যায় কি ফ্রেমওয়ার্ক জানা থাকলে হচ্ছে যে কি ওইখানে গিয়ে কাজ করা যায়, বিষয়টা এরকম। তো ওই ওই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে এক এক রকম পলিসি। তো আমাদের ক্ষেত্রে আই থিঙ্ক এসিএমটাই এফেক্ট করে। সাদ ভাই আপনারটা যদি একটু বলতেন। আচ্ছা, আমার সিভি আমার সিভিটা খুবই সিম্পল ছিল। আমার আর ইস্তিয়াদের একটা একটু মানে অন্যরকম স্টোরিও আছে। সেটা হচ্ছে আমরা ওই ন্যাসেনিয়া একটা ওয়ার্কশপ নিয়েছিল হচ্ছে আইওসি তে রুবি অন রেলস এর উপর। তো ওই ওয়ার্কশপ থেকে মানে ওয়ার্কশপটা হয়েছিল মোস্ট করে ডিসেম্বরে। হ্যাঁ, ডিসেম্বরে হওয়ার পর হচ্ছে তার কিছুদিন পরে মানে ওরা হয়তো এই ধরনের ভাবছিল যে যদি এলিজিবল মানে ইয়ে পায়, ফ্রেশার পায়, তাহলে ওখান থেকে নিতে পারে। তো ওইখান থেকেই হচ্ছে আমাদেরকে নাইম স্যার বলছিলেন সিভি টা ওনাকে ফরওয়ার্ড করতে। তো আমি ফরওয়ার্ড করছি হচ্ছে ওখানে নাইম স্যারকে সিভিটা ফরওয়ার্ড করছিলাম। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে এই জিনিসগুলাও খেয়াল রাখতে হয়। আমরা অনেক সময় ওয়ার্কশপ গুলাকে গুরুত্ব দেই না, বা টিচারদের সাথেও রিলেশনটা ভালো অনেক সময় রাখি না আর কি। তো এই জিনিসগুলো আসলে দরকার, অনেক সময় হেল্প করে। তো সিভিতে আমার সিভিটা ধরো 1 পেজের মধ্যেই ছিল। আর মানে মূলত ফোকাস মানে মূলত বলার মতো ছিল হচ্ছে টিএ হিসেবে কিছুদিন কাজ করছি, তারপরে কম্পিটিটিভ আমরা একটা ওয়ার্কশপ নিয়েছিলাম, ওখানে ট্রেনার হিসেবে কাজ করছি আইসিতেই। তো আইসিতে হচ্ছে এসিএম ট্রেনার হিসেবে কাজ করছি, সেটা ছিল। তারপর টিএ হিসেবে কাজ করছি, সেই জিনিসটা উল্লেখ করা ছিল। এরপর হচ্ছে আর ওই যে ওয়ার্কশপ করছি রুবি অন রেলসে হালকা কাজ করছি 2 দিন, ওইটার উল্লেখ ছিল। আর এটার বাইরে হচ্ছে এসিএমটাই আসলে ইম্পর্টেন্স দিতে বলে মনে হয়, কারণ এসিএম এর অনেকগুলা জায়গায় আমরা গেছি, চুয়েটে গেছি, বা মানে ঢাকা রিজিয়নালেও গেছি একবার। তো এই জিনিসগুলো উল্লেখ ছিল। এর বাইরে হচ্ছে আমাদের ইন্টারনাল যে কন্টেস্ট গুলো হয় সেখানেও প্লেসে ছিলাম, মানে চ্যাম্পিয়নেও ছিলাম 2টাতে। তো ওই ওই জিনিসগুলো উল্লেখ ছিল। আমার মনে হয় ওইটা দেখেই কিছুটা মানে কনভিন্সড হয়েছে আর কি, যারা রিক্রুটার ছিল ওই জিনিসগুলো কনভিন্স করছে ওনাদেরকে। আর এর বাইরে ম্যাথ অলিম্পিয়াডে ছিলাম, করছিলাম কিছুদিন, মানে তিন অনেক 3 বছরই মানে চিটাং ডিভিশন থেকে সিলেক্ট হয়েছিলাম। চিটাং যে রিজিয়নটা, ঢাকাতে গেছিলাম, 3বারই ন্যাশনাল ফাইনালিস্ট ছিলাম আর কি। কিন্তু আমার মনে হয় ম্যাথের চাইতেও অ্যাকচুয়ালি এসিএম এর জিনিসটাই ইম্প্যাক্ট বেশি দিবে। ম্যাথের ওইটা সাইড একটা জিনিস ছিল, ওইটা হয়তো একটা কম্পিটেন্স বুঝায় আর কি, যে মানে যে মানে যে যে অ্যাপ্লাই করতেছে সে কোনো কিছু শিখবে, বা তার একটা কম্পিটেন্সটা শো করার জন্য ওই জিনিসটা ইনক্লুড করছিলাম ম্যাথের জিনিসটা।
বাট অ্যাকচুয়ালি এসিএমটা ইম্পর্টেন্ট। এই তো এটার বাইরে আর কিছু ছিল না। একজন ফ্রেশারের জন্য আমার মনে হয় একটা ফ্রেশারের জন্য এগুলা এনাফ, যতটুকু এসিএম এর জিনিসটা ভালো থাকলে, আর যদি কেউ কোনো রিসার্চ করে পাবলিকেশন থাকে ওইটাও অ্যাড করতে হবে আর কি। তো আ- ফ্রেশারের জন্য আইএসসির পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এসিএমটা হাইলাইট করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সাদ ভাই, আপনার কাছে এখানে একটা কোয়েশ্চেন আছে, যে এখানে আমাদের অনেকেরই কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা, যে আপনি তো এখন চাকরি পেয়ে গেছেন, কিন্তু প্রায় সময় এখন কোড ফোর্সেসে দেখা যায় যে আপনি এখনো কন্টেস্ট করতেছেন, প্রবলেম সলভিং করতেছেন, সো এটা এখনো কেন চালিয়ে যাচ্ছেন ভাই? ওকে, তো এটা মাঝে মধ্যে আমি নিজেও এই প্রশ্নটা করি। তো মানে কিন্তু আলটিমেটলি আমার কিছু রিজন আছে যে কেন করতেছি। সেটা প্রথম কথা হচ্ছে এই জবটা এখন যেখানে আছি সেখানে আলহামদুলিল্লাহ ভালোই তো আছি, কিন্তু যদি কোথাও কখনো শিফট করতে হয় সেই ক্ষেত্রে তো আবার অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার নলেজটা লাগবে। তো যদি মানে কন্টেস্ট করে যাই তাহলে যেটা হয় ওই যে মানে রাস্টি হয় না আর কি, নলেজটা সবসময় একটু একটু নলেজটা থাকে, যেটা ইন্টারভিউ পার করার জন্য মানে মোটামুটি কাজে দেয় অনেক। মানে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে ওগুলোর জন্য হয়তো মানে এর চেয়ে বেশি খুব একটা লাগে না আর কি। তো এটা একটা মূল কারণ যে অনেক সময় জব যদি সুইচ করতে হয় কখনো তখন হয়তো এই জিনিসগুলো লাগবে। আর এর বাইরে হচ্ছে একটা তো ভালো লাগে দেখেই করতেছি। আর আরেকটা জিনিস আমি মনে করি যে ওই যে বললাম প্যাসিভ স্কিলটা অনেক সময় মানে অ্যাকচুয়ালি মানে অনেক ইম্পর্টেন্ট, যে প্যাসিভ স্কিল গুলা সেগুলা মেইন স্কিলকে অনেকভাবে হেল্প করে। তো এই ক্ষেত্রে হচ্ছে ধরো কোন একটা আহ, নতুন প্রজেক্টে যদি কোডিং পার্টটা চলে আসে সেক্ষেত্রে ভয় পাবো না আমি, কারণ আমি তো যদি কন্টিনিউয়াস মানে কম্পিউটার প্রোগ্রামিং করে যাচ্ছি সেহেতু ওই কমপ্লেক্স কোনো কিছু দেখলে ভয় পাবো না যে ইমপ্লিমেন্ট করতে হবে আমাকে। এটা একটা ব্যাপার। আর প্রবলেম নিয়ে ক্রিটিক্যাল চিন্তা করতে হয়, রিয়েল লাইফের যে প্রবলেমগুলো আসবে ওগুলো নিয়েও অনেক ক্রিটিক্যাল চিন্তা করতে হয়। ওই ক্রিটিক্যাল চিন্তাগুলো যদি সবসময় কম্পিউটার প্রোগ্রামিং করতে থাকে তাহলে যেটা হয় যে একটা চিন্তা করার অভ্যাসটা থাকে, ওই চিন্তা করার অভ্যাসটা আসলে দরকার। চিন্তা করতে ভালো ভালো লাগে না হয়তো অনেক সময়, কিন্তু ওই অভ্যাসটা মানে ভালো না লাগলেও ওই অভ্যাসটা যেন থাকে ওইটার জন্যই করে যাচ্ছি এখনো। আর আসলে নিজেরও ভাল লাগে দেখেই করতেছি, একটা লেভেল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, তারপরে হয়তো জিনিসটা কমাই দিব আর কি। এখনো আপাতত ফুল অন মোডেই করতেছি, সামনে একটা পর্যায়ে যদি যাইতে পারি তাহলে হয়তো কমাই দিব একটু। এখানে আমি যদি একটু অ্যাড করি যে ওই যে এটা বললো যে কি এটা ইন ফিউচার অনেক কাজে দিবে, এন্ড শিফট ব্যাপারটা আছে। অলসো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি 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 নিজেও এখন প্র্যাকটিস করি। বিষয়টা হচ্ছে আমার ভালো লাগে আসলে, মানে একটা বলা যায় শখের মতো, অনেকের হবি থাকে, তো ভালো লাগে করতে, চিন্তা করতে ভালো লাগে, প্রবলেম সলভ করতে ভালো লাগে, এটা আগে থেকেও লাগতো। তো ওই জন্য মানে একদিক থেকে করা হয়। আর যেটা ব্যাপার হচ্ছে আসলে ওই যে শিফট ব্যাপারটাই, মানে সারা জীবন তো এক জায়গায় মানুষ থাকতে পারে না, বা এমন সিচুয়েশন আসতে পারে হয়তো শিফট করতে হতে পারে। আর আসলে আমরা যদি বিভিন্ন কোম্পানির দিকে নজর রাখি তাহলে যেগুলা বড় বড় কোম্পানি, বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক, যদি বাংলাদেশের বাইরের কথা বলি তাহলে তো অবশ্যই আরো বেশি জিনিস খুবই দরকার। ওই 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 ফার্ম গুলাতে বা ওই জায়গাগুলোতে এটা খুব বড় একটা এফেক্ট রাখে, কারণ ওইখানে দেখা যায় যে কি অনেক বেশি পরিমাণে এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা জানা থাকতে হয়, এসিএম জিনিসটা ওখানে খুব বড় ধরনের একটা এফেক্ট রাখে। তো ওই দিক থেকে যদি চিন্তা করি, কারো যদি বড় এইম থাকে, বড় চিন্তা থাকে, দেন আমার মতো অবশ্যই এই জিনিসটা করে যাওয়া দরকার। আর হচ্ছে আমার একটা চিন্তা ভাবনা আছে, আমি মেবি মানে এটা কখনো ছাড়বো না, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপর, কারণ আসলে আমার করতে ভালো লাগে এটাই। ওকে, মূলত আমি তাহলে
মূলত কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে ভালো লাগাটা খুবই থাকা দরকার আসলে, মানে শুধু করে গেলেই হবে না, এটা একটু ভালো লাগলে এটার থেকে আউটকামটা পাওয়া যাবে। এটা মানে যদি আসলে আমরা যদি এরকম, জি মানে একটা যে কোনো বিষয় হচ্ছে আসলে যদি আনন্দ দিয়ে করা যায়, মজার সাথে নেওয়া যায়, তাহলে অবশ্যই ওই জিনিসটার আউটকাম সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে আসলে এক মূলনীতি বলা যায়। আমি করতেছি করে যাচ্ছি, মানে করা লাগতেছে করতেছি, তো এই ক্ষেত্রে দেখা যায় কি খুব বেশি একটা উন্নত হয় না, বা একটা লেভেলে গিয়ে দেখা যায় কি আমি একটা সার্টেন লেভেলে পৌঁছেছি, এরপরে আর উন্নত হচ্ছে না কেন? আসলে ইচ্ছা নাই বাট করতেছি, এরকম। তো এইরকম হলে আসলে মানে খুব একটা বেশি উন্নতি করা যায় না। বাট আসলে যদি জিনিসটা ভালো লেগে থাকে, যদি একটা জিনিস যদি মানে নিজে থেকে আসে যে কি এটা এটা করতে ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা এইভাবে ইমপ্লিমেন্ট করতে ভালো লাগছে, বা এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো যখন চিন্তা করতে যাই তখন আমার নিজের ভালো লাগে, তখন আরো বেশি করে এরকম। তো এই জিনিসটা এই কারণ এসিএম এর প্রবলেম গুলো হচ্ছে আসলে চিন্তা করার বিষয়, অনেক হার্ড, মানে যে লেভেলেরই হোক চিন্তা করে করতে হয়। তো ওই চিন্তাটা যদি করার ইচ্ছাটা থাকে, চিন্তা করার ইচ্ছাটা থাকে এবং ওই ইচ্ছাটা যদি আনন্দের সাথে নেওয়া যায়, তাহলে অবশ্যই মানে ইজিলি জিনিসটা করতে ইচ্ছা করে। আচ্ছা, নাইম ভাই, আপনার কাছে হ্যাঁ আসি। ভাইয়া বলো। আপনি হচ্ছেন ভাই, আপনি তো অনেক জায়গায় হচ্ছেন ইন্টারভিউ দিতেন, ইন্টার্নশিপ করছেন, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি, প্লাস আপনি হচ্ছেন যে ইয়াও ছিলেন, পিএ হিসেবেও ছিলেন, অনেকজনকে ইয়া করাইছেন, অনেক কোর্স করাইছেন। সো আপনার এখন এখানে এক্সপেরিয়েন্সটা যদি একটু ইয়া করতেন, যে আপনি জব ইন্টারভিউর এক্সপেরিয়েন্স গুলো এবং আমাদের স্টুডেন্টরা যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আছে বা যারা এখন 7th 8th সেমিস্টারে আছে, হ্যাঁ, তাদেরকে কিভাবে মানে অ্যাপ্রোচ করা উচিত, যে ওরা যদি এখন ওদের টার্গেটটা কিরকম হওয়া উচিত, আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে ওদেরকে কিছু সাজেশনস দেন বা ইয়া দেন। আচ্ছা, আমি দুইটা গ্রুপকে দুই ধরনের উপদেশ দিব। একটা গ্রুপ হচ্ছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে মাত্র ফ্যামিলিয়ার, এখনো রানিং, বিশেষ করে 5th অথবা 6th সেমিস্টার পর্যন্ত যারা আছে। আর যারা হচ্ছে 6th সেমিস্টার ক্রস করে ফেলছে, 8th সেমিস্টার কিংবা আউটগোয়িং, ওদের জন্য হচ্ছে একরকম উপদেশ। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আছো তাদেরকে বলবো তোমরা এই জিনিসটা চালাই যাও। আর আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি যখন সেকেন্ড বা থার্ড সেমিস্টারে ছিলাম তখন কোড ফোর্সেসে খুব একটা প্রবলেম সলভ করতাম না, যা করতাম হচ্ছে ইউভিএটা। তো ইউভিএটা করতাম কি, সলিউশন কাউন্ট বাড়ানোর জন্য সিমিলার টাইপের প্রবলেম প্রচুর সলভ করতাম। এই জিনিসটা আমার একটা বড় ভুল ছিল। এই জিনিসটা করলে শুধু প্রবলেম কাউন্টই বাড়ে, কিন্তু আসলে স্কিল বাড়ে না। তো তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কোড ফোর্সেসে রেগুলার কন্টেস্ট করা উচিত, সিমিলার টাইপের প্রবলেম অ্যাভয়েড করা উচিত। আর আমি আমার স্টুডেন্ট লাইফের শেষ দিকে এসে একটা ট্রেনিং শিটের সন্ধান পাইছিলাম, যেটা আমি এর আগে কখনো পাইনি, যেটা অলরেডি অনেকেই জানে, জুনিয়র ট্রেনিং শিট। এটা বর্তমানে এই আইসিতে শিটটা ফলো করা হয় আসলে। এই শিটটা সবার ফলো করা উচিত। এটা যদি আমি আরো আগে পাইতাম, আমার সেকেন্ড অথবা থার্ড সেমিস্টার অ্যাটলিস্ট পাইতাম, তাহলে আমার স্কিলটা মনে হয় আমি আরো একটু বাড়াইতে পারতাম। তো যাই হোক, এখানে কোড ফোর্সেস এর প্রবলেম রেটিং অনুযায়ী অনেকগুলো প্রবলেম ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। ও কেউ যদি C2 অথবা D1 D2 পর্যন্ত মোটামুটি প্রবলেম সলভ করতে পারে, তাহলে ধরে নেওয়া যায় যে তার স্কিল অনেকখানি ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, তো এই আচ্ছা, এই গ্রুপটার জন্য আরো কিছু পরামর্শ থাকবে। সেটা হচ্ছে আমাদের যে বেসিক ডাটা স্ট্রাকচার গুলা, যেমন হচ্ছে স্ট্যাক কিউ, ডাবল লিন্ডেড কিউ, এই জিনিসগুলার ক্লিয়ার কনসেপ্ট থাকা, মানে কিভাবে কাজ করে। তো আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তারা সাধারণত এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি না, কারণ এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজে অলরেডি সাপোর্টেড দেয়া থাকে, আমরা জাস্ট বানাই দেয়া জিনিস ইউজ করি। কিন্তু এসটিএল আসলে একটা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এসটিএল এর কথা বলতেছি, কিংবা যদি কেউ অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে।
তো লাইব্রেরি ইউজ করে হচ্ছে ইউজ করি, আমরা ইমপ্লিমেন্ট করি না। তো এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে জানা উচিত। মানে শুধুমাত্র এক লাইব্রেরি ইউজ করতে পারলেই হবে না। যেমন মনে করো তোমাকে বলা হলো যে সি প্লাস প্লাস দিয়ে তুমি স্ট্যাক অথবা কিউ ইমপ্লিমেন্ট করো, এক্সট্রা কোনো লাইব্রেরি ইউজ করতে পারবে না। তো এটা আসলে আমাদের সবারই পারা উচিত, কারণ এটা ফিউচার অনেক কাজে দিবে। আর আমাদের পপুলার যেসব অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম গুলার কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। যেমন একটা অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করতেছে, এটা উদ্দেশ্যটা কি, তারপর হচ্ছে কমপ্লেক্সিটিটা কি। কমপ্লেক্সিটি বলতে দুইটাই, একটা হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি। এগুলো সম্পর্কে আসলে একটু বেসিক কনসেপ্ট থাকা দরকার। সবগুলো অ্যালগোরিদম না, যেগুলো পপুলার অ্যালগোরিদম, যেগুলো আমাদের প্রায় সময় ইউজ করতে হয়। আর এই জিনিসগুলোর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিতে হলে একটা পরামর্শ থাকবে যে তোমরা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করো। কারণ তোমরা যখন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবা, স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য হইলেও তোমাকে কনসেপ্টটা নিজে আগে বুঝে তারপর তোমাকে ডেলিভার করতে যাইতে হবে। তো নিজে যখন একটু রিসার্চ করবা, তখন অনেক কিছুই জানতে পারবা যেটা তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় ডিসকভার করতে পারো নাই। এরকম আমার অনেক হয়েছে। আমি নিজে যখন পরীক্ষা পাশ করার জন্য পড়ছি, তো তখন দেখা গেছে অনেক কিছু মিস করে গেছি, কারণ পরীক্ষা পাশ করার জন্য আসলে খুব বেশি কিছু জানতে হয় না। কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে হচ্ছে এ প্লাস পাওয়া যায় অনেক সহজে। কিন্তু যখন হচ্ছে তুমি একটা জিনিস পড়াইতে যাবা, তখন নানা রকম স্টুডেন্ট নানা ধরনের কোশ্চেন করবে। সেই কোশ্চেন গুলা কাউন্টার দেওয়ার জন্য তোমার ভিতরে কিছু থাকতে হবে। তো ওই জিনিসটা করার জন্য তোমার রিসার্চ করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, তো তোমার নলেজ এমনিতে এনরিচ হয়ে যাবে। আর যারা 6 সেমিস্টার ক্রস করে ফেলছো, তারা আর কিছুদিন পরে আশা করা যায় জব ফিল্ডে আসবা। তো জব ফিল্ডে আসার আগে তোমার কিছু জিনিস জানা থাকা ভালো, যেটা তোমার প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। মানে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে 8 সেমিস্টার শেষ করে ফেলছে, অথবা তোমার আউটগোয়িং সব কোর্স শেষ, এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যাবে যারা কখনো লিনাক্স এনভায়রনমেন্টের সাথে কাজ করে নাই, ফ্যামিলিয়ার না। লিনাক্স জিনিসটা শুধু নাম শুনছে, কিন্তু কিভাবে কাজ করে এটা জানে না। তো জব লাইফে গেলে একটা জিনিস দেখা যাবে যে এই জিনিসটা আসলে সব জায়গায় ইউজ হয়, সব জায়গাতেই লাগবে। তো আমি বলবো যে স্টুডেন্ট লাইফ থেকেই এই এনভায়রনমেন্টের সাথে ফ্যামিলিয়ার হয়ে আসা উচিত। যে কোনো একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম একটু ঘাটাঘাটি করা, কমান্ড লাইন থেকে কাজ করা, এই জিনিসগুলো প্লাস হিসেবে কাজ করবে তুমি যখন জব লাইফে ঢুকবা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে পপুলার ভার্সন কন্ট্রোল সিস্টেম হিসেবে তো আমরা গিট ইউজ করি। এই গিট সম্পর্কেও আইডিয়া নিয়ে আসলে অনেক ভালো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা প্রজেক্টে কাজ করতে গেলে অবশ্যই তোমার জানতে হবে। আর আরেকটা অপশনাল জিনিস, সেটা হচ্ছে পপুলার ওয়েব ফ্রেমওয়ার্ক গুলার কনসেপ্ট নিয়ে আসা। যেমন পপুলার ফ্রেমওয়ার্ক গুলার কথা যদি আমি বলি, আমি যেহেতু লারাভেলার রেলস নিয়ে কাজ করছি, তো এটাই বলতে পারি যে এগুলো হচ্ছে এমভিসি প্যাটার্ন ফলো করে, মডেল ভিউ কন্ট্রোলার। তো মডেল ভিউ কন্ট্রোলার জিনিসটা কি, এই জিনিসটা যদি তুমি জানো, কিংবা কোনো একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি একটু হালকা কনসেপ্ট থাকে, তাহলে সেটা তোমার জব ইন্টারভিউতে তোমার প্লাস হিসেবে কাজ করবে। কারণ আলটিমেটলি তো তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে না সারা জীবন, বা তোমার জব লাইফে এটা সাদ একটু আগে বললো যে এটা আসলে ডিরেক্টলি বা অ্যাক্টিভলি ইম্প্যাক্ট ফেলবে না, প্যাসিভলি ফেলবে কিন্তু অ্যাক্টিভলি ফেলবে না। তোমাকে কাজ করতে হবে এই ওয়েব ফ্রেমওয়ার্ক নিয়ে, অথবা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তো যেটাই বলো, এই ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে যদি বেসিক কনসেপ্ট নিয়ে আসো, তাহলে জব লাইফে তুমি তাড়াতাড়ি এই জিনিসগুলো ক্যাচ করে ফেলতে পারবা। আর সিভি নিয়ে আমার কিছু বলার ছিল। সিভিতে বেসিক্যালি আমাদের সবার একটা কমন জিনিসই ছিল, সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং লাইফটাকেই হাইলাইট করছি। তো আমার সিভিতে এক্সট্রা যেটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে পপুলার অনলাইন জাজগুলোতে আমি কয়টা প্রবলেম সলভ করছি এটাও আমি অ্যাড করে দিছিলাম। ইউভিএ, কোড ফোর্সেস, আর হচ্ছে ইউআরএ অনলাইন জাজ, এগুলাতে আমার সবচেয়ে বেশি কাউন্ট ছিল, এই জন্য এগুলো অ্যাড করছি। তো আরো অনেক পপুলার অনলাইন জাজ আছে, যেমন হচ্ছে অ্যাডকোডার, লাইটোজে।
তোমরা লাইট রোজেটাও অ্যাড করতে পারো, কারণ লাইট রোজের প্রবলেমগুলো অনেক ক্লাসিক। আর আচ্ছা ভাইয়া, তোমরা যেসব কন্টেস্টে অ্যাটেন্ড করছো চেষ্টা করবা প্রত্যেকটা কন্টেস্ট যাতে তোমার সিভিতে লিস্টেড হয়। মানে যদি র্যাঙ্ক করতে না পারো, র্যাঙ্ক উল্লেখ করার দরকার নাই, জাস্ট অ্যাটেন্ড করছো সেই জিনিসটা প্লাস হিসেবে কাজ করবে। আর ভার্সিটির ইন্টারনাল কন্টেস্ট গুলাতে যদি র্যাঙ্ক করতে পারো সেটা উল্লেখ করে দিতে পারো, ভালো হয়। আচ্ছা ভাইয়া, প্রজেক্ট যদি করো, কোনো question- প্রজেক্ট যদি করো, সেটা অবশ্যই কোনো একটা রিমোট রিপোজিটরিতে আপলোড দিয়ে সেটা লিংক সহ তোমার সিভিতে অ্যাড করবা। আর যদি ডকুমেন্টেশন থাকে, হ্যাঁ বলো। ভাইয়া এখানে যেহেতু আপনি এই টপিকটা তুলছেন, মানে আমরা তো এবার ইয়া করতেছি, সো জুনিয়র স্টুডেন্টদের থেকে একটা কোয়েশ্চেন প্রায় সময় পাই, সেটা হচ্ছে যে এই যে কোড ফোর্সেস বা কোড শেফের যে রেটিং গুলো আছে, এগুলো কতদূর ইম্পর্টেন্স আছে বা এগুলো কতদূর ম্যাটার করে, যেমন কি ব্লু হওয়া বা আপনার ক্যান্ডিড মাস্টার হওয়া, বা এই জিনিসগুলো কতদূর ইম্পর্টেন্স আপনার একটা সিভিতে ইয়া করে, একটা জবের ক্ষেত্রে এটা কতদূর ইম্পর্টেন্স দেওয়া হয় এগুলোকে? আমার কাছে যেটা মনে হয় এটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। তবে তুমি যদি ব্লু কোডার না হইতে পারো, তোমার লাইফ শেষ, এটা ধরে রাখার কোনো কারণ নাই। কারণ স্টিল আমি হচ্ছে একজন নিউবি, আমার রেটিং হচ্ছে 1100 সামথিং। তো রেটিংটা আসলে লাগে, মানে তোমার রেটিং যদি অনেক ভালো হয় তাহলে ওই রেটিংটা দেখে বোঝা যায় যে তুমি আসলে কি পরিমাণ এফোর্ট দিছো, এটা বোঝা যায়। কিন্তু ব্লু না হইলে যে তোমার মধ্যে কোনো স্কিল নাই, ব্যাপারটা আসলে এরকম না। তোমার ভালো রেটিং যদি থাকে সেটা তুমি তোমার সিভিতে উল্লেখ করতে পারো। যদি ভালো রেটিং না থাকে তাহলে রেটিংটা উল্লেখ করার দরকার নেই, আমার কাছে যেটা মনে হয়। মানে সিভিতে আসলে তোমার নেগেটিভ কোনো জিনিসই দেখানো দরকার নেই, যেটা দেখলে হচ্ছে একটা নেগেটিভ ইমপ্রেশন আসতে পারে, জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। যেমন ব্যাপারটা হচ্ছে সিজিপি এর ক্ষেত্রেও, তোমার সিজিপি যদি আসলে উল্লেখ করার মতো না হয়, জিনিসটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু যদি এক্সট্রা অর্ডিনারি লেভেলের হয় তাহলে অবশ্যই সেটা উল্লেখ করবা, কারণ সেটা তোমার একটা পজিটিভ দিক। আচ্ছা ভাই, এখানে একটা একজন কোয়েশ্চেন করছে যে সিজিপিএ কি কোনোভাবে এফেক্ট করে জব পাওয়ার জন্য, এন্ড কেমন সিজিপিএ সেভ অলওয়েজ ফর গেটিং এ স্মার্ট জব অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট? আচ্ছা, সিজিপিএ এফেক্ট করে হচ্ছে জব না পাওয়ার ক্ষেত্রে। মানে তোমার সিজিপিএ যদি খুব ভালো হয়, চান্স আছে তুমি জবটা পাবা না। অথবা তুমি কোশ্চেন অবশ্যই শুনবা, একটা কমন কোশ্চেন, অবশ্যই শুনবা, সেটা হচ্ছে তোমার সিজিপিএ তো অনেক ভালো, তুমি কি বিদেশে চলে যাবা? এই কোশ্চেনটা মানে মোস্ট ইন্টারভিউতে আমি শুনছি। তো সিজিপিএ জিনিসটা আসলে কি, এটা হচ্ছে একটা নাম্বার। এটা এটা মানে সিজিপিএ এটাই স্টেট করে যে তুমি আসলে স্টুডেন্ট লাইফে কি পরিমাণ পরিশ্রমী ছিলা, কি পরিমাণ এফোর্ট দিছো, সিনসিয়ার ছিলা, সেটা। এটা আসলে তোমার জব লাইফে মানে জব পাওয়ার ক্ষেত্রে এফেক্ট করবে না, জব না পাওয়ার ক্ষেত্রে এফেক্ট করলে করতে পারে। আচ্ছা আচ্ছা, আমি সিজিপি এর ব্যাপারটা বলি। আচ্ছা, সিজিপি এর মধ্যে এখানে একটু আচ্ছা, সিজিপিএ বেসিক্যালি, হ্যাঁ নাইম ভাই যেটা বলছে সেটা ঠিক। সিজিপি বেশি থাকলে আবার সমস্যা, আবার বেশি কম থাকলে খুব একটা বেশি প্রবলেম করে না। তবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যদি ধরি, একটা মিনিমাম সিজিপিএ ধরে রাখে মেবি অ্যারাউন্ড 3। বেশি সিজিপিএ হইলে আসলে কিছু কিছু কোম্পানি আছে যে কি বেশি সিজিপিএ খুব বেশি পছন্দ করে না। আবার যেগুলো ভালো বড় বড় কোম্পানি, ওরা আবার এত কিছু হয়তো ম্যাটার করে না। তো এটা ছিল সিজিপি এর কাহিনী। তবে এই আর কি, সিজিপি তো নরমালি আসলে যারা মানে পড়ালেখা বেশি করবে বা ইন ফিউচার তারা পড়ালেখা নিয়ে থাকবে, রিসার্চ করবে বা থিসিস পিএইচডি করবে, এরকম টাইপের লেভেলের স্টুডেন্টদের জন্য সিজিপিটা ম্যাটার করে। তো ওই জন্য ওরা হয়তো ভাবে যে কি বাইরে চলে যাবে বা পড়াশোনার জন্য মাঝখানে ছেড়ে চলে যাবে, এরকম একটা বিষয় ওরা চিন্তা করে আর কি। এই ছিল। আচ্ছা, এখানে একটু বলি, আমি একটা করি। সেটা হচ্ছে সিজিপিএ মানে বেশি আচ্ছা, এখানে একটা ঘটনাও শেয়ার করি যে যখন আমার সিইওর সাথে ইন্টারভিউ হচ্ছিল লাস্ট ফেজে, তখন মানে উনি সিভিটা দেখার পরে, আমার সিভিটা দেখার পরে উনি এইচআর কে 2বার কল দিছিল। হচ্ছে মানে আমি বুঝতেছিলাম যে উনি এই জিনিসটার জন্যই কল দিচ্ছিল আর কি, যে মানে
এরকম সাধারণত নিতে চায় না, যাদের সিজিপিএ টা তো মানে বেশি থাকলে মনে করে যে এটার কারণটা হচ্ছে মনে করে ওরা স্কলারশিপ নিয়ে হয়তো বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। এই জিনিসটা মনে করার কারণেই কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই চাবে না যে কোনো একটা ফ্রেশ গ্রাজুয়েটকে নিবে, তারপর 6 মাস ওকে নার্চার করবে, তারপর যখন একটা ভালো ডেভেলপার পজিশনে আসবে তখন কোম্পানিকে কিছু না দিয়েও বিদেশে স্কলারশিপ নিয়ে যাবে। এই জিনিসটা এক্সপেক্ট মানে কোম্পানিরা এটা অ্যাভয়েড করতে চায়। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে যাদের হাই সিজি ছিল সবাই কিন্তু অন্যদের তুলনায় আগে জব পাইছে। তো এটা একটা জিনিস যে মানে সিজিপিএ হাই থাকলে হয় না ঠিক, বাট কিন্তু ইন প্র্যাকটিস আমাদের সেমিস্টারে অ্যাটলিস্ট এটার ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সিজিপিএ খুব বেশি লো হইলেও মানে তখন তো আবার বাইরে যাওয়ার চিন্তা করতে পারবে না কেউ, যদি বিদেশে মাস্টার্স করতে চায় তখন আর লো হলে তো আর ওটা পসিবল হবে না বা খুবই ডিফিকাল্ট হবে। তো অ্যাকচুয়ালি 3 এর উপরে তো থাকা অবশ্যই দরকার আর কি, 3 এর উপর থাকা দরকার, কিন্তু আবার 3 মানে 8-9 হলে তখন একটু চিন্তা করার ব্যাপার আছে যে এটা ইম্প্যাক্ট পড়বে কিনা। আমাদের ক্ষেত্রে পড়ে নাই, বাট পড়তেও পারে, ওইটা একটা ইস্যু। হ্যাঁ, তাইলে এখানে স্ট্যান্ডার্ড কত থাকা উচিত? সেফ আমার কাছে যেটা মনে হয় যে সেফ লিমিট হচ্ছে 3.4 থেকে 3.6, এটা সেফ একটা লিমিট। এটা আইডিয়াল, একদম আইডিয়াল একটা। আমি আছি ওই 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 লিমিটে আমি আছি। কিন্তু এটা শুধুমাত্র যারা হচ্ছে মানে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকতে চায় তাদের জন্য, এক্স্যাক্টলি বাংলাদেশের আসলে মানে ঘাটে প্রথমবার ঢোকার জন্য। অনেকে হয়তো ভাইয়া খুশি হয়ে গেছে আজকের লাইভটা দেখে যে আজকে থেকে আর পড়ার দরকার নাই, কিন্তু আমি পাইলেই হবে। কিন্তু সেটাই আমি বললাম যে অ্যাকচুয়ালি দেখা গেছে আমাদের সাথে আমাদের সেমিস্টারে যেই যাদের টপ ছিল তারাই কিন্তু আগেই পাইছে, এমন না মানে আমি নাম আর উল্লেখ করছি না, আমাদের কিন্তু হচ্ছে গিয়ে আমাদের আমাদের টপার যে সেই সবার আগে পাইছে, এটা আসলে বলতে পারতেছে না, আমি বলে দিলাম। আমাদের টপার না, হচ্ছে না। সাদ মাহমুদ। না 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 না, সেটা বোঝা যাচ্ছে যে নাইম ভাই আর ইতিহাদেরও কিন্তু সিজি 3.9 আপ, মানে যেটা ট্রু। তো তো উনারাও কিন্তু অন্যদের আগে পাইছে, ইন প্র্যাকটিস কিন্তু যাদের সিজি বেশি তারাই আগে পাইছে। তো এটাই বুঝাতে যাচ্ছি যে আমাকে ছোট করে ফেললেন আপনারা। মানে এখানে ভাই এখানে আমাকে অপমান করা হয়েছে। ঠিক আছে ভাই, আচ্ছা, 3.7 কি করবো ভাই, মনে কষ্ট নিয়ে বাঁচিয়ে আছে। তুমি আমাদের তো মধ্যে নামের মনে হয়- শ্রেষ্ঠ, তোমাকে আসলে তোমার সম্পর্কে আসলে আলাদা করে তো কিছু বলার দরকার হয় না, তাই না? সেটাই তোমার নামটাই আসলে মানুষ সেজন্য। আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে মনে হয় সবচেয়ে প্রথমে জব পাইছে মিসবা ভাই স্যামসাং এ। তো ওনার সিজিপি অবশ্য বেশি ছিল না, আমি যতটুকু শুনছি 3.1 বা এরকম কিছু একটা ছিল মনে হয়। মিসবা ভাই, মেজবা ভাই, বড় মেজবা, হ্যাঁ মিসবা ভাই, বড় মেজবা। আচ্ছা, উনি প্রথম হচ্ছে যে স্যামসাং এ ঢুকছে, মানে আমাদের এই রিসেন্টলি এতজন যে জব পাইছে ওটা শুরু হয়েছে মানে ওনাকে দিয়েই। বেসিক্যালি আসলে কোম্পানিগুলোতে জিনিসটা হয়, ধরো মানে অবভিয়াসলি যে কোনো কোম্পানিতে যদি একটা বড় ভাই থেকে থাকে, সিনিয়র থেকে থাকে, তো উনি যদি ভালো হয় আসলে, তাহলে দেখা যায় কি ওই কোম্পানির যারা সিটিও বা সিইও আছে ওনারাও চায় যে কি একটা ভালো প্রোডাক্ট আমার কাছে আছে, তো ওনার কাছ থেকে আমি আরো ভালো ভালো মানে প্রোডাক্ট পেতে পারি। সো ওই হিসেবে ওদেরকে ওই রকম একটা প্রায়োরিটি দেওয়া হয় যে কি তোমরা তোমাদের ইউনিভার্সিটি থেকে একটা ভালো একটা মানে খুঁজে আনো। ওই জন্য ওদেরকে বেসিক্যালি ওই এইভাবে আস্তে আস্তে আসলে কমিউনিটিটা গ্রো হয়, যেটা মানে এখানে এটা হচ্ছে আমাদের যে রেফারেন্সটা কি ভাইয়া? স্যামসাং হচ্ছে এরকম একটা। এখানে একজন ভাইয়া কমেন্ট করছে, উনি বলতেছে ভাইয়া আমার সিজি তো অনেক কম, কি করতে পারি? আশিক কমেন্টে যদি শো করে। উনি হচ্ছে শেখ গাজানফর ভাই। আমার বিষয় আছে আগে, বেশি কম বলতে কত সেটা আর কি। শেখ গাজানফর ভাইয়ের কমেন্ট এটা। ভাই আচ্ছা, আমি তো বলবো যে এখানে এখন যেটা বলছিলাম, আচ্ছা এখানে নাইন ভাই শ্রেষ্ঠ ভাই যারা এখন ম্যাথনিয়াতে আছে, আপনাদেরকে তো মনে হয় গাজানফর ভাই মনে হয় রেফারেন্স করতে, উনি তো মনে হয় আপনাদেরকে জবটা দিছে কাইন্ড অফ। সেটাই আর কি, মানে উনি হচ্ছে উনি আমাদের গুরু।
পায়োনিয়ার। বলতে যে ওর মতো সিজিপিএ কম সবার হোক। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যে কমেন্টটা করছে উনি হচ্ছে নেসিনিয়ার একজন এমপ্লয়ি। উনি প্রথমে নেসিনিয়াতে ঢুকছে আইএসসি থেকে। ওনাকেও ইনশাল্লাহ একদিন আমরা আনবো। ওনার হচ্ছে আরো সিনিয়র। গাজানফার ভাই হচ্ছে মনে হয় খুব আর্লি, এখন 2 ইয়ার্স এর মধ্যে মনে হয় উনি টিম লিডার হয়ে গেছে। গাজানফার ভাই মেবি এখন টিম লিডার হিসেবে আছে না, শুনছিলাম। উনি সো ওনার স্টোরিটাও মানে অনেক ইন্সপায়ারিং একটা স্টোরি। ইনশাআল্লাহ ওনাকেও একদিন আনবো আমরা। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে একজন কোয়েশ্চেন করছে, ভাই আপনারা ভার্সিটি ক্লাস আর প্রোগ্রামিং এর যে টাইমিংটা, এই জিনিসটা কিভাবে মেনটেন করতেন? ভাই ক্লাস তো করতামই না মনে হয়। বেসিক্যালি আসলে ক্লাসের যে বিষয়টা হচ্ছে, আমাদের যে পরীক্ষাগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার আগের দিন বা 2-1 দিন পড়লেও কিন্তু আসলে পাস করা যায়, যেটা একটু আগে মনে হয় নাইম ভাই বলছিল। এখানে খুব একটা বেশি মানে অত বেশি টাইম দেওয়া লাগে না। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি, আমি আসলে ওইভাবে পড়ালেখা করছি যে হ্যাঁ ক্লাস করছি, ক্লাস করে নিয়েছি সেটা বলবো না, ক্লাস করছি অনেক সময়। আবার তবে পড়ালেখার ক্ষেত্রে যেটা হয়েছে কি, পরীক্ষার আগে পড়ালেখা করছি, পরীক্ষার আগে পড়ালেখা করে পরীক্ষা দিছি, এবং সো ওই অনুযায়ী একটা ভালো রেজাল্টও আছে, খুব বেশি ভালো না হলেও মোটামুটি সাবজেক্টের তুলনায় কিছুই না। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে, আর বাকি সময়টা যেটা করছি আসলে প্রবলেম সলভিং করছি, এটাই যতক্ষণ পারছি আর কি। তো এইটাই মানে প্রবলেম সলভিংটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম, তো ওই হিসেবে ওইভাবেই করছি, মানে ম্যাক্সিমাম টাইমই প্রবলেম সলভিং করছি। আচ্ছা, তারপর এখানে 8 সেমিস্টারের অনেকেই একটা মানে কোয়েশ্চেন করে, প্রায় সময় শোনা যায় যে জব করতে গেলে কোনটা ভালো, যে আমি কি থিসিস করব নাকি প্রজেক্ট করব, কোনটা করলে আমার জব পাওয়ার চান্সটা বেশি হয়? কারেন্টলি আমাদের অবস্থা। এটা মনে হয় না খুব বেশি একটা এফেক্ট রাখে, কারণ থিসিস করতে গেলেও কিছু কোয়ালিটি গ্রো হয়, আবার প্রজেক্ট করতে গেলেও কিছু কোয়ালিটি গ্রো হয়। প্রজেক্ট করতে গেলে একটা ফ্রেমওয়ার্ক জানা লাগে, সো ওই দিক থেকে এটা মেবি একটা প্লাস পয়েন্ট, প্রজেক্ট করতে করতে শেখা হয়ে গেল। বাট থিসিস করলেও আমার মনে হয় না কোনো সমস্যা হয়। সাত ভাই, নাইম ভাই, স্টেজে ওরা তো, গাজানফার ভাই ওরাও সবাই থিসিস করেই জয়েন করছে, সো ওই দিক আচ্ছা, থেকে আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা হয় আসলে। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে সাদ ভাইয়ের জন্য। যেমন আমরা তো জানি এখন মেশিন লার্নিং, এআই অনেক অ্যাডভান্স টেকনোলজি। যেমন সাদ ভাই অলরেডি মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন। তো থিসিসটা যদি মেশিন লার্নিং, এআই তারপরে এসবের উপর করা যায়, এটা কি কোনো একটা এক্সট্রা বেনিফিট হতে পারে? আচ্ছা, এখানে একটা জিনিস প্রথমে বলি যে আমরা থিসিস করতেছিলাম আমি আর নাইম ভাই, কিন্তু হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে আমাদের মানে আইইউসির জন্য একটা ওজে, নিজেদের ইন্টারনাল ওজে মানে বানালে ভালো হয় সেই পার্সপেক্টিভে চিন্তা করে জামিল স্যার বলছিলেন যে এটা করলে ভালো হয় ভার্সিটির জন্য। তো ওনার পরামর্শে আমরাও এক্সাইটেড ছিলাম জিনিসটা শুনে। তো পরে হচ্ছে কি এখন আমরা এই প্রজেক্টটাতে শিফট করছি যে ভার্সিটির জন্য যে ওজে কোন একটা ওজে আমাদের বেস থেকে আমরা এটাকে আরো ইউজেবল করার জন্য, এবং যেটা ভার্সিটির উপকারে আসবে ওই ধরনের। তো এটা গেল হচ্ছে মানে আমাদের পার্টটা। আর থিসিস ভালো নাকি প্রজেক্ট ভালো, এখন আমার যেটা মনে হয়, গাজানফর ভাইও তো থিসিস করছেন, উনাদের আমি যেটা দেখছি যে জব লাইফে আসার পরেও অনেক আর&ডি করতে হয়েছে, অনেক অনেক আর&ডির ব্যাপার ছিল, এবং যেখানে মেশিন লার্নিং এর একটা হিউজ পার্ট ওনারা মানে বিভিন্ন পেপার পড়ে জানছেন এই ধরনের। তো সেই ক্ষেত্রে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেও কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন পেপার নিয়ে পড়াশোনা করতে হয়েছে। তো আলটিমেটলি হচ্ছে প্রজেক্ট করলে ফ্রেমওয়ার্ক জানা হবে, সেটা নিয়ে কিছু কাজ মানে অ্যাডভান্স নলেজ থাকবে। আবার থিসিস হলেও হচ্ছে সামনে মানে মেশিন লার্নিং এর কাজগুলো যদি আসে, সেক্ষেত্রে এখনো তো ওইভাবে মেশিন লার্নিং এর কোনো ফ্রেমওয়ার্ক খুব রিচ ভাবে দাঁড়াইছে ওরকম তো হয় নাই, যার কারণে হচ্ছে বিভিন্ন পেপার পরে অনেক নলেজ গ্যাদার করতে হয়। তো ওই ক্ষেত্রেও হেল্প হবে। তো আমার মতে হচ্ছে যেটাই ভালো লাগে ভালো করে
মানে নলেজটা রাখা দরকার। যদি থিসিসও করে মেশিন লার্নিং এর উপর, সেটাও অনেক ভালো একটা কাজ হবে। আর আবার যদি প্রজেক্টও করে, ভালো একটা ফ্রেমওয়ার্ক শেখা হবে। এই ধরনের মানে যেটাই করবে সেটাতে একটা ভালো গ্রাস থাকলেই মানে ওটা কাজে দিবে আর কি। মানে এখানেও বিষয়টা আসলে জিনিসটাও হ্যাঁ, কোম্পানি বেসড বলা যায়, মানে এক এক কোম্পানি পজিশনের উপর ডিপেন্ড করে। সাপোজ সাপ্লাইরা মেশিন লার্নিং এর জন্য ওনাকে ওই রিলেটেড পড়ালেখাগুলো করতে হচ্ছে, তো আমাকে হয়তো মেশিন লার্নিং এর উপর কাজ করতে হচ্ছে না, আমাকে ডেভেলপমেন্টে কাজ করতে হচ্ছে, দ্যাট মিন্স আমাকে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই হিসেবে আমাকে ফ্রেমওয়ার্কটা শিখতে হচ্ছে। তো এটা ডিপেন্ড করে আর কি ওইরকম একটা সিচুয়েশনের উপর। আম, আচ্ছা, এখানে যেহেতু টপিকটা উঠছে, এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে তো মনে করেন 163 ক্রেডিট, মানে মোট কথা অনেকগুলো কোর্স আছে আমাদের। তো এখানে এতগুলো কোর্সের মধ্যে যে আপনার কি কিছু পয়েন্ট আউট করতে পারেন, যেমন কি অলরেডি কয়েকটা টপিক উঠে আসছে, যেমন অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, এগুলো খুব ভালোভাবে জানা উচিত আমাদের। সো এরকম আমাদের বাকি যে কোর্সগুলো আছে, যেমন কি নেটওয়ার্কিং রিলেটেড বা আপনার মেশিন লার্নিং রিলেটেড বা ইলেকট্রনিক্স, এই টাইপের কোর্সগুলোর উপর কতদূর জোর দেওয়া উচিত, বা কোন কোর্সগুলোতে মানে লেখাপড়ার দিক দিয়ে কোন কোর্সগুলোতে একটু বেশি জোর দেওয়া উচিত, বা এইটা নিয়ে যদি একটু বলতেন আপনারা। আচ্ছা, আমার মনে হয় আমি বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমাকে কিন্তু আসলে নেটওয়ার্কিং নিয়েও অনেক কিছু জানতে হচ্ছে। কারণ আলটিমেটলি যখন একটা প্রজেক্টে যায়, তখন ওইখানে সিকিউরিটি অনেক, তো ওই দিক ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কিং আসলে জানা থাকতে হয়, বা না জানলেও জানতে হয় অনেক দিকে। সো ওই দিক থেকে নেটওয়ার্কিংটা অনেক কাজে আসে। আর হচ্ছে যে কি মেশিন লার্নিং এর ক্ষেত্রে ওই তো মেশিন লার্নিং যে মানে যে কোম্পানিগুলোতে যদি ওরা কাজ করে থাকে, তাহলে ওদের জন্য সেটা দরকারি, যেমন সাপ্লাইরা কাজ করতে। আবার হচ্ছে যে কি আমি ধরেন মেশিন লার্নিং করি নাই, সো আমার ক্ষেত্রে ওইটা বর্তমানে কাজে দিচ্ছে না, বাট আমার ইন ফিউচার ইচ্ছা আছে এটা নিয়ে কাজ করার, তো আমি অবশ্যই এটা নিয়ে পড়াশোনা করবো। তো এই 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 তো মানে নেটওয়ার্কিংটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে কি এছাড়াও বাকি কোর্সগুলোর মধ্যে যেমন ইলেকট্রনিক্স এর যে কোর্সগুলো আছে, এগুলা মেবি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি বলি খুব বেশি মনে হয় লাগে কিনা আমি শিওর না, মেবি আমার আমার বর্তমান ক্ষেত্রে লাগতেছে না। বাট যদি যেমন আইটি বেসড কাজগুলোর ক্ষেত্রে আবার লাগে, তো ওই দিকের কাজগুলো করতে গেলে মেবি এই জিনিসগুলোর দরকার হতে পারে। তো এই আর কি। অপারেটিং সিস্টেমের নলেজটা কেমন থাকা দরকার? মানে আমাদের তো ওএস নিয়ে একটা কোর্স আছে, এটা ইন্টারভিউ বলেন বা জব লাইফ বলেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে হ্যাঁ, এটা অবশ্যই জানা থাকা দরকার, কারণ অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করতেছি। তো আম, মানে অনেক জিনিসই আছে যেগুলা আমরা যে অপারেটিং সিস্টেম করছি, ওইখানেও তো আসলে কিছু অ্যালগরিদমিক অনেকগুলা জিনিসই ছিল, এর বাইরেও ছিল। আমি হয়তো এটা কোর্সটা আসলে ভালো মতো করিও নাই, তবে আই থিঙ্ক জানা থাকা দরকার। কারণ এই যে যেমন হচ্ছে যে মানে অপারেটিং সিস্টেমের ভিতরে ইন্টারনাল জিনিসগুলো কিভাবে কাজ করে না করে, তো ওইভাবে জিনিসগুলো জানা থাকা দরকার। যেমন আমি যদি শুধুমাত্র একটা লিনাক্স এর কথা বলি, তো লিনাক্স এর তো আসলে ওইটাও মানে বর্তমানে তো লিনাক্স খুব বেশি মানে দরকারি একটা অপারেটিং সিস্টেম। তো ওই দিকের ক্ষেত্রে ওই মানে বাইরের দিক থেকে চিন্তা করি, ওইখানে ফাংশনালিটি গুলো জানা থাকা দরকার। আবার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে ওইটা জানা থাকলে ওই দিকের কাজগুলা ভালো জানা যায়। আম, তবে সাধারণত হচ্ছে যে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা যেগুলো করতেছি এখানে ওইগুলো অত বেশি হয়তো এফেক্ট রাখে না আর কি, তবে অপারেটিং সিস্টেম কাজ করলে ওইটা এফেক্ট রাখবে। আচ্ছা, তার কারণে নাইম ভাই, অপারেটিং সিস্টেমের নলেজটা অনেক হেল্প করে। আমার আর আমার ওইটা কাছে দরকার। যেটা মনে হয় সেটা আমরা কোর্সে অপারেটিং সিস্টেমের যেসব টপিক পড়ছিলাম সেগুলোর মধ্যে কি ছিল, আমার যতটুকু মনে পড়ে বেশ কিছু জব শিডিউল অ্যালগরিদম ছিল। তারপর হচ্ছে তোমার একটা জিনিস খুব বেশি পপুলার, সেটা হচ্ছে ডেডলক কিভাবে প্রিভেন্ট করা যায়, এটা ইন্টারভিউতে অনেক কোশ্চেন করে। তারপর এগুলো ছিল হচ্ছে তোমার একটা অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম কি জিনিস, আমরা যে ফাইলে রিড রাইট করি এগুলো
নাইম ভাইয়ের নেটওয়ার্কটা মেবি একটু আমি ডিস্টার্ব দিচ্ছে। সব অপারেটিং সিস্টেমকে যদি একটা একটা স্কেলের মধ্যে চিন্তা করি, মানে কিভাবে কার্নেল হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে, কার্নেল হচ্ছে আমাদের ইউটিলিটি সফটওয়্যার গুলোর সাথে। আমার কথা কি নাইম ভাই একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, ওনার মেবি একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আচ্ছা তাইলে আমি এখন নেক্সট, আচ্ছা সাদ ভাই। সাদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, নাইম ভাই মনে হয় ওই ধরনের কথাই বলতেছিলেন। মানে অপারেটিং সিস্টেমের নলেজটা, এই যে জব শিডিউলিং এর ব্যাপার, তারপরে এই যে ফাইল সিস্টেমের জিনিসগুলা, মানে সব ডেভেলপারের জন্য আগে পরে ওগুলা একটা না একটা সময় ওদের মানে ফেস করতে হবে ডেভেলপারদের। তো এই নলেজ গুলা অবশ্যই দরকার থাকা। যদি আগে থেকে নলেজ থাকে তাহলে তো মানে যখন কোনো একটা প্রবলেম ফেস হবে তখন বুঝতে অনেক ইজি হবে আর কি। মূলত মানে ভার্সিটি পড়ালেখার হ্যাঁ। মধ্যে নেটওয়ার্কিং আর অপারেটিং সিস্টেমটা পড়ে রাখা ভালো, যে যতটুকু পারে জ্ঞান নিয়ে রাখাটা বেটার, মানে একটা হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্টেজ হবে। কারণ জব advantage হবে। আর যদি না, ইন্টারভিউতে আমি যতটুকু শুনছি মোটামুটি অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং থেকে কোশ্চেন করা হয়। হ্যাঁ, ইন্টারভিউতেও কোশ্চেন করা হয়। আচ্ছা আর এই আর কি। আচ্ছা নাইম ভাই, আপনার তো অনেক জায়গায় ইয়া করছেন, মানে ইন্টারভিউ দিলেন, আপনার যেহেতু এক্সপিরিয়েন্সটা বেশি আপনাকে এই কোয়েশ্চেনটা করি যে এখন আজকেও অনেকজন স্টুডেন্ট একটা জিনিস কমেন্ট করছে যে অ্যাকচুয়ালি আমাদের সিপির যে লেভেলটা, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে লেভেলটা, এটা কতটুকু থাকা উচিত। আমি এই ব্যাপারে একটু বলি যে কিছুদিন আগে আমার মাহিয়াল জাওয়াদ ভাই, যিনি এখন ইয়াতে আছে, স্যামসাং R&D তে আছে, তো ওনার সাথে কথা হয়েছিল, ওনার সাথে এরকম একটা ইয়া হয়েছিল। তো উনি একটা জিনিস আমাকে বলছিল যে সিপির পাশাপাশি একটা ফ্রেমওয়ার্ক শিখে রাখা উচিত। এখন কারেন্ট যে জব মার্কেট, ওইটার জন্য সিপির পাশাপাশি কোনো একটা ফ্রেমওয়ার্ক বা একটা প্রজেক্ট, একটা ছোটখাটো প্রজেক্ট থাকা উচিত। আর যদি আমরা সিপিতে যেমন যদি ভালো কিছু থাকে, যেমন এসিএমআই সিপিসিতে আমরা যদি টপ 30-তে থাকতে পারি বা টপ 20-তে থাকতে পারি, তাহলে আমাদের এই ছোটখাটো একটা প্রজেক্ট না থাকলেও খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, তো এই ধরনের আপনার কি মতামত এই জিনিসটা নিয়ে, যে কতটুকু লেভেল থাকা উচিত, বা আমি ডেভেলপিং এ কত টাইম দিব বা সিপি তে কত টাইম দিব, এটা নিয়ে যদি একটু বলতেন ভাইয়া, যদি স্টুডেন্টদের এই জিনিসটা একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমার সাথে আসলে সবার মত নাও মিলতে পারে। তো এই জিনিসটা তারা চিন্তা করবে যারা এই মুহূর্তে শেষের দিকে আছে, বিশেষ করে 7 সেমিস্টার 8 সেমিস্টার, এই দুইটা সেমিস্টার যারা, তারা এখন এইটা চিন্তা করবে যে আমার আসলে এখন কি করা উচিত, আমি কিছুদিন পরে জব লাইফে ঢুকবো। তো দুই ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায় এই টাইমটাতে, যে খুব একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই, আর এক টাইপের স্টুডেন্ট হচ্ছে প্রচুর কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে বা ইন্টারমিডিয়েট লেভেলে করছে। তো যারা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো ওদের আসলে ফ্রেমওয়ার্ক নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে হালকা পাতলা জানলেই হবে। কিন্তু যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই সেই অর্থে, তো আমার পরামর্শ থাকবে তাদের জন্য যে তাদের আসলে একটা ফ্রেমওয়ার্ক, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, ওইটা নিয়ে কাজ করা উচিত, জানা উচিত। আর যদি দু একটা প্রজেক্ট সে করতে পারে বা মোটামুটি একটা ভালো প্রজেক্ট করতে পারে, তাহলে সেটা তার জন্য প্লাস পয়েন্ট হবে। তবে এটা খুব একটা বড় বিষয় না। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করে, তাদের জন্য প্রজেক্ট জিনিসটা আসলে খুব একটা চিন্তার বিষয় না। তারা সামহাউ মানে জব লাইফে চলে আসবে, কোয়ালিটি যদি থাকে আসলে চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের যে রিসেন্ট একজন এক্সপার্ট কোডার যিনি আছে, তানভীর ভাই, উনি একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে যে উনি তো এখন 8 সেমিস্টারে, সো এখন কিভাবে ইন্টারভিউ জব রিক্রুটমেন্ট এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। সাদ ভাই, এটা আপনি যদি একটু আনসার দিতেন। এটা সাদের থেকে মনে হয়, সাদের ঝুলি থেকে মনে হয় আমার ঝুলিতে এই আনসার গুলো বেশি থাকবে, কারণ আই গেস সাদ থেকে ইন্টারভিউ বেশি আমি দিছি, আমি ফেস করছি অনেক। তো আচ্ছা, সাদ আগে শেষ করুক, তারপর না হয় আমি বলবো। ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নিব, ইন্টারভিউ এন্ড রিক্রুটমেন্ট এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিব। আচ্ছা, প্রথমে হচ্ছে তানভীর, কনগ্রাচুলেশনস, তুমি এক্সপার্ট হইছো।
মানে তোমাদের গ্রুপ থেকে মানে ভিতরে ভিতরে কেমনে সবার আগে এক্সপার্ট হয়ে গেলা, মিষ্টি টিষ্টি খাওয়াইও আর কি। তো ভাই ভাই, মানে জাতি। দেখা করতে চাইছিলা, মিষ্টি নিয়ে আইসো দেখা করার সময়। তো এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। ওকে, হ্যাঁ, যেটা ইন্টারভিউ প্রিপারেশন, আমি দুইটা ইন্টারভিউ দিছি। সেটা একটা হচ্ছে দুইটাই অন ক্যাম্পাসে, একটা হচ্ছে না, মানে একটা অন ক্যাম্পাসে, সেটা হচ্ছে বিজিআইটি থেকে আসছিল। তখনও আমরা 8 সেমিস্টারের শুরুর দিকে মনে হয়। তো ওইখানেও হচ্ছে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার এই রিলেটেড কোশ্চেন করছিল। আর হচ্ছে মানে একটা ওইটা হচ্ছে একটা আইকিউ টাইপসের কোশ্চেন করছিল। তো এই রিলেটেড ছিল। আর এরপরে হচ্ছে নেসেনিয়ার জন্য প্রথমে একটা রিটেন পরীক্ষা হয়েছে। রিটেন পরীক্ষাতে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল, কিছু প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন ছিল, এছাড়া জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এইগুলোরও কোশ্চেন ছিল। তো আলটিমেটলি টোটাল তোমার 4 বছরে যেই জিনিসগুলো জানা থাকা উচিত একটা সিএসসি স্টুডেন্টের, আলটিমেটলি ওই জিনিসগুলো থেকেই কোশ্চেন থাকবে। এরপরে হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউতেও হচ্ছে মানে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার এই রিলেটেড কোশ্চেনই করছে। তারপর হচ্ছে এই তো মানে ওয়েব টেকনোলজি, যেগুলো একদম বেসিক ওয়েব টেকনোলজিসের কনসেপ্ট গুলা, ওই জিনিসগুলা নিয়ে কোশ্চেন করা হয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভিউর জন্য গুগলে সার্চ করলে অনেক প্রশ্ন পাওয়া যায় যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন আসে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম যে বিজিআইটির টা ছিল, ওখানে এত ডিটেইলড ইন্টারভিউ হয় নাই, ওখানে খুবই শর্ট ইন্টারভিউ ছিল। ওইখানে ও অ্যালগরিদম রিলেটেড কিছু কোশ্চেন করছিল, মোস্ট প্রবাবলি ফ্লো এর একটা কোশ্চেন ছিল ওইখানে। আর কিন্তু পরের যে ইন্টারভিউ, ওখানে অ্যাকচুয়ালি পুরাটাই দেখা গেছে গুগলে যদি সার্চ করো যে ইন্টারভিউতে কি কোশ্চেন আসে, ওই ধরনের কোশ্চেনই করছে। এবং ওখান থেকে অনেক কিছু পারি নাই যদিও, কারণ প্রিপারেশন আমি বুঝি নাই যে এইভাবে গুগলে সার্চ করে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। মানে এটা অন্য কারো না হয় আর কি, মানে এটা আসলে খুবই খারাপ ছিল যে ইন্টারভিউতে যে কমন কোশ্চেন গুলো আসে ওইগুলোর প্রিপারেশন অবশ্যই নিয়ে যাইতে হবে। এটাই সবচেয়ে বড় পরামর্শ থাকবে যে তুমি নেটে যখন সার্চ করে দেখবা হচ্ছে সবচেয়ে মানে কোন কোশ্চেন গুলা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, ওইগুলোর প্রিপারেশন অবশ্যই নিয়ে যাবা। তো ওই প্রিপারেশন নিয়ে গেলেই আমার মনে হয় আর টেনশন করতে হবে না আর কি। ওইগুলোর বাইরে খুবই কম প্রশ্ন হয়। এটা আমার এক্সপিরিয়েন্স, এটাই ছিল। নাইম ভাই, আপনি যদি আপনার পার্টটা একটু বলতেন ভাই এই ব্যাপারে। হ্যালো নাইম ভাই, এই ব্যাপারে। আচ্ছা, তো কনভেনশনাল ইন্টারভিউ মানে যদি কনভেনশন ফলো করে তাহলে সবগুলা কোম্পানিতে দেখা যায় যে সেম, তোমার রিটেন এক্সাম দিতে হয়, যেখানে হচ্ছে আমাদের কোর কনসেপ্ট। নাইম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো নাইম ভাই। হ্যালো, হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আমার বলেন কথা ভাই। কি শোনা যাচ্ছে না? জি ভাই, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি আচ্ছা, এখানে গাজানফর ভাই একটা কমেন্ট করলো যে নেসানিয়াতে আমি ইন্টারভিউ নিলে গুগল করে লাভ তো নাই। এটার উত্তরে বলতে পারি, সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবা যেন উনি ইন্টারভিউতে মানে না পড়ে আর কি। ওটা আমাদের জন্য বিপদ সংকেত। হ্যাঁ, আসলে বিপদ সংকেত, তোমরা অনেক কিছু উনি পারে আসতে হবে। গাজানফার ভাই আসলে আমাকেও ভয় দেখাইছিল, কিন্তু আসলে দোয়া করছিলাম যাতে না পড়ে নাই আসলে। পড়লে হচ্ছে বিপদ 10 নাম্বার বিপদ।
এটা ঠিক না, আমরা কি দোষ করলাম? আমি আর আশা করে বসেছিলাম যে গাজনফর ভাই আছে আমাদেরকে চাকরি দেওয়ার জন্য। উনি উনি পড়লে তোমাকে সবকিছু মানে জেনে আসতে হবে, কিছু নলেজ থাকা লাগবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সে এই পুরো 4 বছর কোর্সের মধ্যে আমাদের যে কোর সাবজেক্ট গুলো ছিল, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডাটাবেজ, মানে কোনো কিছু আসলে বাদ যায় না। সবগুলো থেকে হচ্ছে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোশ্চেন থাকে রিটেন এক্সামে। আর যদি টেকনিক্যাল ইন্টারভিউ হয়, টেকনিক্যাল ইন্টারভিউ আমি 2 রকম ফেস করছি। একটা হচ্ছে আহ, যেটা আমি দিছিলাম ইনোসিস সলিউশন আমি দিছিলাম। ওইখানে আমাকে ডাকা হয়েছিল টেকনিক্যাল ইন্টারভিউর জন্য। তো ওইখানে আমাকে 2টা প্রবলেম দেওয়া হয়েছিল। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যেরকম প্রবলেম সলভ করি ওই রকমই খুব ইজি 2টা প্রবলেম দিছিল। ওইটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতেছিল। আর ন্যাসিনিয়াতে যেটা দিছিলাম সেটা হচ্ছে সাত তো দিছিল অন সাইট, কিন্তু আমার জন্য সেটা অনলাইন ছিল। তো ওইখানেও টেকনিক্যাল কোশ্চেনের পাশাপাশি হচ্ছে তোমাকে যদি সেটা সাদা কাগজে কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করতে বলবে, সেটা একটা ডাটা স্ট্রাকচার হইতে পারে, একটা অ্যালগোরিদম হইতে পারে। আর যদি অনলাইন হয় তাহলে হচ্ছে তোমাকে একটা হোয়াইট বোর্ড দিবে, যেখানে তুমি মানে কি বলতাম আইডির সাপোর্ট ছাড়া আচ্ছা, নাইম ভাইয়ের কানেকশন মানে সামারি আমরা মানে সবগুলো ইন্টারভিউর কথা বলতে গেলে তো আসলে ওনার ওখানে আসলে ভূত ঢুকছে, বুঝছেন কিনা? আমি একটা মজার জিনিস বলতে চাইতেছিলাম, সেটা হচ্ছে আমাকে ইন্টারভিউতে এই কোশ্চেনটা করছিল, যেটাও পরে এসে দেখতেছি নেটে মানে কি ছিল, সেটা হচ্ছে যে ম্যান হলে ঢাকনা কেন গোল হয়। তো এই ধরনের কোশ্চেনও করে, এগুলো জেনে যাওয়া। এগুলো তবে বড় এখন ধরনের চিন্তা করো যে ম্যান হলে বলে। যদি না জানো তাহলে ইন্টারভিউ দিয়ে লাভ নাই আসলে। আমি পারি। আচ্ছা, এখানে আমাদের আরেকজন লেজেন্ড কমেন্ট করলো, রায়হান চৌধুরী ভাই। তো উনি নাইম ভাই কাছে কোয়েশ্চেন করছে যে ভাই জব করে কিভাবে কন্টেস্ট গুলো অ্যাটেন্ড করা যায়, শরীর খুব টায়ার্ড থাকে বাসায় আসার পর। আচ্ছা, এখানে আমাদের আরেকজন লেজেন্ড কমেন্ট করলো, রায়হান চৌধুরী ভাই। তো রায়হান ভাই, গাজনফর ভাই, ওরা হচ্ছে যে আমাদের সিনিয়র অ্যালামনাই, ওদেরকে নিয়ে ইনশাআল্লাহ একদিন আমরা সেশন অ্যারেঞ্জ করব। আমাদের সবচেয়ে লেজেন্ড কয়েকজন, মানে এই কোশ্চেনটা আমাকে না করে সাদকে করলে ভালো হয়। সাদ কন্টেস্ট এখনো করে, আমি আসলে জব পাওয়ার পর কন্টেস্ট কখন করছি ভুলে গেছি। এই কোশ্চেনটা আমাদের সবাইকে ভুলে গেছে উনি, কিন্তু একটা ঘটনা ঘটাই ফেলছে যেটা মানে না খাওয়ালে কিন্তু হবে না। হাই হাই রায়হান ভাই, কেমনে কি কিছু তো বললেন না। পাওয়া সংবাদ, আমি রায়হান ভাইয়ের টিমমেটও ছিলাম। আমাদের এই কোয়েশ্চেনটা আসলে রায়হান ভাই থেকে জামিল স্যার বেশি ভালো, মানে জামিল স্যার ভালো অ্যান্সার দিতে পারতেন। উনি একে তো হচ্ছে যে ভার্সিটির টিচার, টিচিং এ তো কম প্যারা না, তার উপর উনি দেখি প্রতিটা কন্টেস্ট করে এখন সিএফ, তাতে এক্সপার্ট করে। আসলে টায়ার্ড থাকে অনেক, মানে কন্টেস্টের মানে ওই পারফরমেন্সটা একটু ড্রপ করে, যেটা আমার এক্সপিরিয়েন্স আর কি। পারফরমেন্স 100% পারফরমেন্স দেওয়া যায় না, কারণ তোমার কনসেন্ট্রেশন লেভেলের একটা লিমিট থাকে। তো দিনে হচ্ছে 8 ঘন্টা বা 8 ঘন্টা স্ক্রিনের সামনে না থাকলেও 4-5 ঘন্টা তো মিনিমাম স্ক্রিনের সামনে থাকতে হয় যদি জব করতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে এরপরে দেখা যায় কন্টেস্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্যই অনেকে মানে মেনটেন করতে পারে না পরে গিয়ে। তো পারফরমেন্সটা মানে ড্রপ করে কিছুটা। তবে মানে এখন আমি যেটা ফলো করি যে ওই কন্টেস্টের আগে একটু টাইম রিল্যাক্স থাকা ট্রাই করি, ওই টাইমটাতে একটু মানে ওই তো হিল হয় আর কি। আর একটা ব্যাপার হচ্ছে ভালো করাতে কন্টেস্টে মানে আমি যদি
আমার যদি মানে মাইনাস রেটিংও হয়, তাও মনে হয় যে একটা জিনিস তো করলাম, একটা দুইটা প্রবলেম তো করছি। তো ওইটাই অ্যাকচুয়ালি আমাকে, মানে আমি কন্টেস্টটা ওই জন্যই করি যে কন্টিনিউ করতেছি। দেখা গেছে একটা দুইটা প্রবলেম করলাম কিন্তু আমার রেটিং অনেক মাইনাস হচ্ছে, বা একটা প্রবলেম করছি বাকিগুলা দেখা যায় এরকম অনেক সময় হয় যে এতে 10-12 বার সাবমিট দিয়েও রং আনসার খাচ্ছি। তো মানে মাথা কাজ করে না। কিন্তু তারপরে মনে হয় যে না, একটা একটা জিনিস তো একটু পুশ করলাম নিজেকে, এটা এটাই আর কি। উম, ওই দিকটা পজিটিভ লাগে। মাইনাস রেটিং হোক ওইটাতে সমস্যা না, কিন্তু নিজেকে একটু একটা প্রবলেম নতুন দেখা হইলো, এটাই পজিটিভ দিক, এটা চিন্তা করেই করি আর কি। আম, আচ্ছা, আমাদের এই প্রোগ্রামে আশা করি আমাদের আজকে যে টার্গেটটা ছিল যে জুনিয়রদের কাছে যে জিনিসগুলো পৌঁছানো, মোটামুটি আমার মনে হয় সবকিছুই কভার হয়ে গেছে। তো আচ্ছা, আমার এখন তাইলে একটা লাস্ট কোয়েশ্চেন আপনাদের তিনজনকে, আমি শ্রেষ্ঠ ভাইকে দিয়ে শুরু করতে যাচ্ছি। যে শ্রেষ্ঠ ভাই, আপনার ইউনিভার্সিটি যে 4 বছর লাইফটা ছিল, ওইখানের মধ্যে কি কোনো রিগ্রেট আছে, মানে কোনো একটা কিছু যেটা হয়তো আপনি করেন নাই, করলে হয়তো এখন আরো বেটার পজিশনে থাকতেন, বা যেটা আপনি করতে চান, মানে ইফ ইউ আর গিভেন এ সেকেন্ড চান্স, আপনি কোন জিনিসটা করবেন, বা কোন জিনিসটা করেন নাই ওই জিনিসটা আপনি করবেন, এরকম কোন সাজেশনস যেগুলো আমরা হয়তো মিস করতেছি, এরকম যদি কিছু বলেন শ্রেষ্ঠ ভাই। আরো বেটার প্রবলেম সলভিং, আর হচ্ছে যে বেশি বেশি ওয়ার্কশপ গুলা অ্যারেঞ্জ করা, এই দুইটাই মোটামুটি মাথায় আছে আর কি। সো মানে এই জিনিসগুলোকে আপনি একটু কম করছেন বলতেছেন, মানে আপনি তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এনাফ করছেন, এনাফ প্রবলেম সলভিং করছেন, অনেকগুলোই করছেন, তাও আপনার এটা কম লাগতেছে? হ্যাঁ, বলা যায় কম লাগতেছে, কারণ আমার মনে হয় আমি আমার যেটা ফুল পটেনশিয়াল ওইভাবে ফুললি করতে পারি নাই। কারণ অনেক রিজনও থাকতে পারে, কারণ আসলে আম, 4 বছর তো অনেক লম্বা সময়, এখানে এক একজনের এক এক রকম মেন্টালিটি থাকে, আর অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক সময়েরও ব্যাপার থাকে। তো হয়তো ওইভাবে পুরোপুরি ভাবে আমি করতে পারি নাই। তো হয়তো ওইটা যদি সেকেন্ড চান্স পাইতাম আরো ভালো মতো করতে পারতাম। আর হচ্ছে বেসিক্যালি আমি আমি আম, হচ্ছে আম, প্রথম 2 সেমিস্টারের দিকে আসলে ভালো মতো ওইভাবে প্রবলেম সলভিং করা হয় নাই, বিকজ আমরা আসলে খুব একটা জানতামও না, কারণ আমরা আসলে এর আগেও করি নাই। সো মানে আচ্ছা মানে যাই হোক, তো মানে প্রথম 2 সেমিস্টার ভালো মতো করা হয় নাই, থার্ড সেমিস্টার থেকেই মোটামুটি ভালো মতো করা শুরু করছিলাম। তো ওই দিক থেকে বলা যায় প্রথম 2 সেমিস্টার বুঝি নাই, সো ওই 2 সেমিস্টার লস করা হয়েছে। তো যদি তখন বুঝতাম তাহলে প্রথম থেকেই শুরু করা যেত। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এসিএমআইসিসি যে কন্টেস্ট গুলা হয়, ধরেন ঢাকা রিজিওনাল বা এই জিনিসগুলো সম্বন্ধেও আসলে প্রথম প্রথম ধারণা ছিল না। আমি যখন ফার্স্টে করছিও তখন এই জিনিসগুলো সম্বন্ধে আমার ধারণা ছিল না। তো বেসিক্যালি জিনিসগুলো যখন বেশি ধারণা থাকে, বা একটা গ্লোবাল ধারণা হয় যে কি এটা এভাবে কাজ করতে পারে, এটা এইভাবে কাজ করতে পারে, এটা মানে এটা যদি ভালো করে করি তাহলে আরো ভালো কিছু করার একটা পসিবিলিটি থাকে, আর ফিউচারও ধরো একটা ব্রাইট হয়। তো ওই জিনিসগুলো যদি আরো আগে থেকে জানতাম এবং আরো যদি ক্লিয়ারলি জানতাম, তাহলে হয়তো আরো ভালোভাবে জিনিসগুলো করতে পারতাম। বিষয়টা হচ্ছে এটা। তো ওইটা আমি বলবো যে যে সময়টুকু এখন তোমরা পাচ্ছ, তো ওই সময়টাকে কাজে লাগানো দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিংটা বাকিগুলোর চাইতেও আমার মতে। তো এটা ভালো মতো করা দরকার। আমাকে কয়েকজন এমনি তো নক দিছিল যে ভাই আসলে জব 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 করার জন্য যে এটা এটা কোনটা কিরকম লাগতেছে বা কিরকম করলে ভালো হয়। আমি ওদেরকেও ঠিক সেম কথাটাই বলি, বা আমাদের ফ্রেন্ডও যারা আছে ওরাও মাঝে মধ্যে বলে, ওদেরকে প্রবলেম সলভিংটা আসলে করা দরকার। কারণ এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে হয়তো খুব বড় ভাবে এফেক্ট রাখে না, বাট যখন আরো বড় হওয়ার ইচ্ছা থাকে, আরো বড় লেভেলে যাওয়ার ইচ্ছা থাকে, তখন এটা কিন্তু আই থিঙ্ক অনেক কাজে দিবে। তো অবশ্যই বড় এক্সপেকটেশনটা রাখা দরকার, এইমটা রাখা দরকার। তো ওইভাবে কাজ করাটাও দরকার। আর হচ্ছে যে কি আমরা আসলে অনেকটা, আমি আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমি নিজে নিজে আসলে অনেক কিছু শিখছি।
যেটা হয়তো অনেকে অনেকভাবে অন্যদের থেকেও শিখতে পারে, কারণ ওইভাবে মেন্টরশিপটা হয়তো পাইনি আর কি। তো ওই দিক থেকে আমার মনে হয় এই জিনিসটা দরকার, কারণ একটা সার্টেন লেভেলে গিয়ে দেখা যায় যে কি আর লেভেলটা আপ হচ্ছে না, এবং এটার কারণটাও খুঁজে বের করা কেন হচ্ছে বোঝা যায় না। আমি নিজে নিজে ফেস করছি। তখন দরকার হয় কি একটা পুশ আপ দরকার হয়, মেবি একটা মেন্টরের জিনিসটা খুবই দরকার হয়। এক্ষেত্রে আমি বলবো স্পেসিফিক একটা মেন্টর না রাখলেও যদি রেগুলার যে ওয়ার্কশপ গুলো করা হচ্ছে বা ট্রেনিং যে ইয়েগুলো করা হচ্ছে, ওখানে যদি প্রপার গাইডলাইনের সাথে জিনিসগুলো করা হয় এবং প্রপার কোয়ালিটির সাথে যদি জিনিসগুলো করা হয় উইথ বেটার ট্রেনার্স, আই থিঙ্ক যেই ল্যাকিংসটা এতদিন ছিল এটা আরো ভালো মতো ওই ল্যাকিংসটা কাটাই যাবে। এবং আমি মনে করি এখানে অনেক ট্যালেন্ট আছে। আমি ওরকম দেখছিলাম যে যারা জুনিয়র আছে ওদের মধ্যে খুব ভালো প্রোগ্রামিং করে। তো আই থিঙ্ক ওরাও আসলে ভালো করতে পারবে এবং বেটার করতে পারবে, অনেক বেটার করতে পারবে বর্তমান যে লেভেল গুলা আছে আর কি আমাদের আমাদের কাছে। তো ইয়া আমি 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 মনে করি প্রোগ্রামিংটাই আসলে মানে প্রবলেম সলভিংটা আরো ভালো মতো করা দরকার ছিল আমার জন্য। যদি আমি চান্স পাই আমি এটা করবো এরকম। সাদ ভাই, আপনি যদি আপনারটা বলতেন, আপনার রিগ্রেটস গুলো ইউনিভার্সিটি লাইফের। লাইফের ইউনিভার্সিটি লাইফ লাইফের ইউনিভার্সিটি লাইফ। ইউনিভার্সিটি লাইফের ইউনিভার্সিটি মানে গ্রাজুয়েশন রিলেটেড। ওকে, তো রিগ্রেট এখন এসে যেটা মনে হচ্ছে, প্রথম একটা রিগ্রেট আসতে হচ্ছে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা অনেক অনেক লেটে শুরু করছি। তো প্রথম দিকে যেটা দেখা যেত যে উম, অনেক মানে ভয় লাগতো আর কি, যে প্রবলেম সলভ করতে পারতাম না খুব একটা বেশি। আহ, মানে দেখা যেত একটা দুইটা করতাম, পারতাম না। আহ, তো এইভাবে পারতাম না তাই আর করতামও না। এই জন্য হচ্ছে গিয়ে মানে এইভাবে অনেক লেট হয়ে গেছে। আমি মনে হয় ফিফথ সেমিস্টারে গিয়ে শুরু করছি, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে হওয়া উচিত ছিল। এটা একটা মানে এটাই মূল রিগ্রেট আমার, যে আমি অনেক পরে শুরু করছি। আর আমরা কেউই হয়তো অত ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার না পুরা বাংলাদেশের চিন্তা করলেও। বাট যদি আরো একটু ভালো হতে পারতাম ভার্সিটি লাইফেই, তাহলে দেখা যেত এটা আমাকে মানে ওই বের হওয়ার সাথে সাথে বা বের হওয়ার আগে আরো মানে অন্যরকম একটা বুঝতে দিত। আমাদের কথা বলতেছি মানে সবার ক্ষেত্রেই, যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা যদি মিডিয়াম লেভেলের থাকে, আমরা কিন্তু মিডিয়ামের চেয়েও কম, তো মিডিয়াম লেভেলের থাকে তাহলে অনেক ভালো একটা বুস্ট পাওয়া যায় পরে গিয়ে। এটা গেল একটা জিনিস। আর এরা একটা জিনিস, আরেকটা ব্যাপার হচ্ছে আমি মনে হয় একটু বেশি টিউশনি করাতাম। আমার যেটা এখন মনে হচ্ছে যে হয়তো আরেকটা টিউশনি কম করালে ভালো হতো। আরেকটা টিউশনি কম করায় যদি আমি আহ, এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ টাইম দিতাম, আবার সব ক্লাসও করছি। তো আলটিমেটলি তখন একটা কনফিউজিং সিচুয়েশন ছিল যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করব নাকি টিউশনি করব নাকি হচ্ছে ক্লাস মানে দিনে তো ক্লাস করতেছি, এখন ক্লাস গ্যাপ দিব নাকি দিব না, এই ব্যালেন্সটা বের করাটা ইম্পর্টেন্ট। এখন এটার রাইট অ্যান্সার কি আমি জানি না, বাট আমার কাছে মনে হয় একদম পার্সোনাল অপিনিয়ন যে আমি যদি ক্লাসটা হয়তো ক্লাস কম করতে মানে কম, আসলে আমি বলতে পারবো না ক্লাস কম করা বেশি করাটা বলতে পারবো না, বাট টিউশন একটা কম করালে সেটা আমার জন্য মনে হয় ভালো হতো। টিউশন একটা কম করা যদি আমি আর একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ টাইম দিতাম আর আরো আগে শুরু করতাম, সিপি বা প্রবলেম সলভিংটা ফার্স্ট সেমিস্টার থেকে যদি শুরু করতাম, তাহলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে হয়তো থাকতে পারতাম আর কি। এটাই মূল রিগ্রেট। আচ্ছা, আমি আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে যে আম, যে ম্যাথ অলিম্পিয়াড গুলো ছিল আমি আসলে ওই জিনিসগুলো খুব একটা গুরুত্ব দিই নাই, কখনো দিই নাই। মানে বেসিক্যালি আসলে এগুলো সম্বন্ধে জানতাম না, যখন আমি আগেও জানতাম না। আর ইউনিভার্সিটি উঠতেও আসলে এই জিনিসগুলো খুব একটা মানে কন্ট্রিবিউট মানে এই জিনিসগুলোতে কি বলে মানে অ্যাটেন্ড করা হয় নাই। আমার মনে হয় এইগুলো তো অ্যাটেন্ড করা দরকার, কারণ এগুলা অনেক অনেক আই থিঙ্ক ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলা আমাদের প্রোগ্রামিং কিন্তু এটা খুবই দরকারি একটা জিনিস। তো এটা এই জিনিসগুলো করা দরকার, আই থিঙ্ক এটাও একটা বড় ফ্যাক্ট। আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে আমি এট এ টাইম তিনটা তো থাকতোই,
3টা টিউশনি এট এ টাইম মানে থাকতো, টিউশনি চেঞ্জ হতো বাট টিউশনি 3টা থাকতো অ্যাটলিস্ট। আচ্ছা, এই যে টিউশনের যে কথাটা বলছে আমি বলি, আমি থার্ড সেমিস্টারে কিন্তু সকাল ধরে অনেকে 5-6টা বের করায়। হতাম, সকাল 7টা বাজে বের হতাম, রাতের 11টা বাজে ঘরে ঘরে ঢুকতাম। আমি কিন্তু আবার থার্ড সেমিস্টারে বেশি প্রবলেম সলভিং করছি। আর তখন টিউশনও করাইতাম, তখন মানে ডেইলি 2টা করে টিউশন করাইতাম, 2টা বা 3টা করাইছি। তো মানে মোটামুটি সকাল থেকে 11টা রাতের 11টা পর্যন্ত কিন্তু ফুল জিনিসটা হয়ে যেত। আর ওই সময়টা কিন্তু আমি বেশি প্রবলেম সলভ থার্ড ফোর্থে, এবং ওইটার কিন্তু এফেক্ট আমি পরে দিয়ে ফিফথ সেমিস্টারে গিয়ে আইসিবিসি রিজিওনালে গিয়ে পাইছিলাম। তো এটা আমি মনে করি টিউশন করাইলেও কিন্তু একটা লাভ আছে। লাভ কারণ আছে, হচ্ছে right? স্পেশালি সাবওয়ের কথা যদি বলি, সাবওয়ের বেসিক কিন্তু অনেক বেটার দেন আদার বাকি সবার থেকে। আমি সেটা মনে করি, ঠিক যে জিনিসগুলা। তো ওই দিক থেকে কিন্তু মানে উনি আসলে আমার মনে হয় উনি টিউশন গুলো করার কারণে এই ধারটা আরো অনেক বাড়ছে। আমি যখন টিউশন করাইছি আমার নিশ্চয়ই ওরকম মনে হয়েছে যে টিউশনটা আসলে করানো দরকার। তবে হ্যাঁ, মাত্রা করাইলে আবার সময়ের একটা সমস্যা থাকে। তো ওই দিক থেকে যদি বলতে চাই বেশি করানো, আবার আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু টাইমটা ম্যানেজ করছি। আমি 11টা বাজে এসেও কিন্তু আমি রাতে 2টা 3টা পর্যন্ত প্রোগ্রামিং করছি, এবং আমি ভালো করছি, এটা বলা যায় তখন আর কি। জি, টিউশনিটা আসলে অনেক এফেক্ট করে, কিন্তু মাত্র অতিরিক্ত সমস্যা হতে পারে। আর আসলে আমাদের যে লেভেল, আমরা হচ্ছে তাই আহামরি বড় লোক না। তো ওই দিক থেকে আমাদের টিউশন করানো দরকার। এটা হচ্ছে মেন্টালি একটা জিনিস। তো ওইটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। আচ্ছা, এটা তো নাইম আমাদের ভাই এখানে অনেক সাদ ভালো ভাই বলছে। সাদ ভাই ঘুমায় না আসলে, সাদ ভাই নাইম ঘুমায় ভাই না। হচ্ছে পরীক্ষার আগের রাতে কখনোই ঘুমায় না। উনি সবসময় মানে 12টায় পড়া শুরু করে, আমাদেরকে 3টা 4টার দিকে কিছু ভ্যানিলা এডিশন স্ট্রবেরি এডিশনের নোট দেয়, সেগুলো আমরা পড়ে পাস করি। তো এটা নাইম ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, উনি এগুলো না, এগুলা নিয়ে নাইম ভাইয়ের আসলে, নাইম ভাইকে এগুলো ইচ্ছা করে দিত মানে নাকি আসলে রাতে করতো, আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে। না ভাই, উনি যে জন্যই করুক না কেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু নাইম ভাই, কারণ ওনার কারণে আমি অনেকগুলো কোর্স পাস করছি। নাইলে আমি এখনো আমার 20-30 ক্রেডিটের উপর শুধু রিটেকই থাকতো যদি নাইম ভাইয়ের নোটগুলো না থাকতো আমার সাথে। আমরা তো পুরনো আম, সিলেবাস, যারা নতুন সিলেবাস তারা আসলে জিনিসটা অনেক পুরো মিস করছে। তাও হ্যাঁ। সবগুলো না, তখনও মানে কেউ না কেউ আসলে, এখনো কেউ না কেউ চলে আসবে নাইম ভাইয়ের মতো আর কি। আচ্ছা, এখানে আমাদের সাথে রায়হান ভাই ওনার রিগ্রেট শেয়ার করছে ওনার 4 ইয়ার্স ইউনিভার্সিটি লাইফে। ওনার রিগ্রেট হচ্ছে উনি বিয়ে করে নাই। অনেক বড় বিয়ে মানে করলে মানে ভার্সিটি যা লাইফে আসলে বিয়ে বড় করাটা বেটার করেছে। ছিল ওনার মত। হ্যাঁ, এটার একটা মাহি কারণ আছে। ভাইয়ের সব সাফল্যের পেছনে এটাই একমাত্র কারণ। হ্যাঁ, এটা এখানে আমাদের শুভ ভাইও আছে, মানে অ্যাটলিস্ট শুভ শুভ ভাইকে ভাই আছে, রিগ্রেটটা করতে হবে না। হ্যাঁ, তো নাইম ভাই, প্রাইভেট আচ্ছা চালু করে দিচ্ছে ট্রেন্ড, এখন তো সবাই করতেছে, শুভ ভাইও আছে, আর অনেকেই প্ল্যান করতেছে, মাহির নিহাল ভাই, প্ল্যান ও করতেছে। ভাই, সবার আগে মাহি ভাই ছিল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা নাইম ভাই, আপনারটা বলেন ভাই, আপনার রিগ্রেট কি এই 4 বছর ইউনিভার্সিটি লাইফে? আচ্ছা, আমার প্রথম রিগ্রেট হচ্ছে জামিল আসাদ স্যারের মতো একজন ফ্যাকাল্টি না পাওয়া। এটা আমার মনে হয় যে সবার সাথে হচ্ছে এই জিনিসটা ম্যাচ করবে, যে উনার মতো একজন ফ্যাকাল্টি যদি আমাদের টাইমে থাকতো তাহলে আমাদেরকে পুশ করার জন্য একজন মানুষ পাইতাম। তো পিছন থেকে আসলে একটা বড়সড় পুশ পাইলে হচ্ছে অনেক সময় দেখা যায় ইচ্ছা না থাকলে অনেক কিছু করতে হয়, যেটা এখন হচ্ছে। ডিপার্টমেন্টে আমাদের প্রোগ্রামিং সোসাইটিটা আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে, এই জিনিসটা আমাদের সময় ছিল না। এটা আমার রিগ্রেট থাকবে। আর একটা রিগ্রেট হচ্ছে, যেটা আগেও বলছিলাম যে জুনিয়র ট্রেনিং শিট, এটা আমি আগে কেন পাইলাম না। এটা সন্ধান আমি পাইছিলাম আমি যখন 8 সেমিস্টারে, এটা নিহালের কাছ থেকে আমি পাইছিলাম। আমাদের একটা প্রোগ্রামিং সেশনে হচ্ছে জুনিয়রদেরকে দেখাচ্ছিল নিহাল, তখন আমি এটা সম্পর্কে জানতে পারছি। তো এটা যদি আরো আগে জানতে পারতাম তাহলে ক্যাটাগরি ওয়াইজ প্রবলেম সলভ করতে পারতাম, কাউন্ট না বাড়ে আমার স্কিলটা হয়তো আরেকটু বাড়াইতে পারতাম। আর সিপির পিছনে আসলে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া হয় নাই, এটা একটা রিগ্রেট থাকবে। আর এই সিপি রিলেটেড অ্যাডভাইস থাকবে সবার জন্য, সেটা হচ্ছে ব্যাক্স কিছু ওয়ার্কশপের অ্যারেঞ্জ করে, যদি তোমরা ঘাটাঘাটি করো
যারা ঘাটাঘাটি করে সবাই জানে। তো এই বছর বা গত বছর করোনার জন্য ব্যাকস তো সবকিছু অনলাইনেই করলো, তো ওদের রিসোর্স গুলো সবার জন্য ওপেন। তো আমার পরামর্শ থাকবে, তোমরা ব্যাকসের প্রত্যেকটা ভিডিও দেখবা, দেখে প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা। না হলে হচ্ছে আমার মতো এরকম রিগ্রেট করতে হবে। আর যারা লাস্ট সেমিস্টারে পড়াশোনা করতেছো এই মুহূর্তে, কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা দিবা, তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তোমরা একটা সিভি রেডি করবা, তোমাদের লুক্রেটিভ সিভি, মানে তোমার পজিটিভ পয়েন্ট গুলো হচ্ছে হাইলাইট করবা। আর ফাইনাল পরীক্ষার আগে হচ্ছে সিভি ড্রপ করা শুরু করবা। আহ, যেসব কোম্পানিতে তোমাদের বড় ভাইরা আছে তাদের মাধ্যমে সিভি দেওয়া ট্রাই করবা, কারণ এই রেফারেন্স জিনিসটা আসলে অনেক কাজে দেয়, যেটা আমি ফিল করলাম। কিছু কিছু কোম্পানিতে হচ্ছে আমাদের বড় ভাইদের কারণে হচ্ছে আমাদের একটা স্ট্রং কমিউনিটি দাঁড়ায় গেছে। দেখা যায় যে আইএসসি থেকে সিভি গেলেই একটু ভালো নজরে দেখা হয়। এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এই আচ্ছা, আমি একটু স্টুডেন্টদের প্রতি একটা নিউজ দিই। মানে আমাকে মাত্র জামিল স্যার মেসেজ দিল যে আম, যারা মনে করতেছো যে ইউনিভার্সিটির ক্লাস করতে হবে না, যদি জামিল স্যারের ক্লাসগুলো মিস দাও তাইলে তোমরা রিটেক খেতে খেতে আর পাশ করা লাগবে না। জামিল স্যারের ক্লাসগুলো অবশ্যই করতে হবে। হ্যাঁ, and এটা অবশ্যই দরকার, যেটাই মাত্র নাইম ভাইও বললো। তো আশা করি আমাদের আজকের এখানে মানে মোটামুটি যে ইয়াটা ছিল সবগুলো কোয়েশ্চেনই আনসার চলে আসছে এখানে। আর কোনো কিছু তেমন একটা অ্যাড করার নাই। সো আমি আপনাদের তিনজনকে খুব মানে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবার জন্য। আর অলসো এখানে আরেকজনকে থ্যাঙ্কস দিতে হবে, সেটা হচ্ছে যে আশিক ভাই। উনি এই এখানে না থাকলেও, আমাদের মধ্যে না থাকলেও, উনি ব্যাকগ্রাউন্ডে সব কিছু হচ্ছে যে আশিক ভাই অ্যাকচুয়ালি পুরো জিনিসটা অর্গানাইজ করছে। কমপ্লিট জিনিসটা হচ্ছে আশিক ভাই অর্গানাইজ করছে। আর জামিল স্যারের কথাটা তো না বললেই না। হ্যাঁ, সো আমি মনে করি যে সবার প্রতি একটা জিনিস আমি বলবো যে এখানে যে রিগ্রেটস গুলো নিয়ে আমি যেটা দেখলাম, তিনজনের একটা কমন যে রিগ্রেট, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই, ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে নাই। সো এখন যারা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার আসে, আই থিংক ইউ গাইস আর রিয়েলি লাকি যে তোমরা জামিলসের মতো একটা স্যার পাইছো যে তোমাদেরকে নিয়ে এখন কাজ করতেছে, এত কাজ করতেছে, এন্ড আমাদের সিনিয়র ভাইরা যারা তোমাদের ক্লাস নিচ্ছে, তোমাদেরকে গাইড করতেছে। হ্যাঁ, সো আশা করি তোমাদের এই রিগ্রেটটা যাতে না থাকে, মানে ঠিক মতো তোমরা যাতে এই জিনিসটাকে ইউজ করতে পারো, এটাই আমার রিকোয়েস্ট হবে যে এই জিনিসটাকে কাজে লাগাও। তোমরা যে ইয়াটা পাচ্ছ, যেটা আমরাও পাই নাই, আমি শুভ ভাই বা আমরা যারা সিনিয়র আমরাও পাই নাই, এন্ড যারা আমাদের সিনিয়র যারা আছে তারাও পাই নাই। সো আই গেস উইথ দিস আই উড লাইক টু এই প্রোগ্রামটা আজকে শেষ করে দিতে চাচ্ছি। এন্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে আবারও ভাই, আমাদেরকে এত জবের মধ্যে, এত বিজি টাইমের মধ্যে আমাদেরকে টাইম দেওয়ার জন্য ভাই। It really means a lot. থ্যাঙ্কস তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। তোমরা অনেক কষ্ট করছো, এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছো। আর আশিক পিছনে আছে, হ্যাঁ আশিকের প্যারাটা অনেক বেশি বোঝা যাচ্ছে, কমেন্ট সিলেক্ট করে হচ্ছে কমেন্ট পপ আপে দেয়া। তো এই জিনিসটা ভালো লাগতেছে যে আসলে আমাদের এই কমিউনিটিটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, এই জিনিসগুলা খুব ফ্যামিলিয়ার হচ্ছে। এই জিনিসগুলো আশা করি ভবিষ্যতে আরো ঘন ঘন হবে। যারা এখনো ছোট কিংবা যারা এখনো আমাদের ডিপার্টমেন্টে আসে নাই, তারা অনেক বেনিফিটেড হবে। আমরা হইতে না পারলেও নতুন যারা, তারা সবাই বেনিফিটেড হবে। আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। জি, আর আমাদের ভাই উদ্দেশ্যটা হচ্ছে যে একটা পাইপলাইন তৈরি করে দেওয়া। আমরা এখন এই তোমরা যারা দেখতেছো জুনিয়রদের মধ্যে আমাদের বুট ক্যাম্পটা করতেছো, গত বছরও ঠিক এই বুট ক্যাম্প হয়েছিল এবং ওই বুট ক্যাম্পের টিচার ছিল এই নাইম ভাই, সাদ ভাই, শ্রেষ্ঠ ভাই, ইস্তিয়াক ভাই, ওরা। তো এই বছরের বুট ক্যাম্পের টিচার তো আমরা তারপরে নেক্সট ইয়ার গ্রাজুয়েট হয়ে যাব, এবং এর পরবর্তীতে নিশ্চয়ই ট্রেনার হবে তোমরা, এবং তোমরাও আমাদেরকে এরকম লাইভ সেশনে ডাকবে, আমরাও এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই যে এই ধারাটা সামনে চলতে থাকবে, এবং এটা ক্যারি করার
জন্য এই বুট ক্যাম্প, এই সেশন, এইটা আলম স্যার সবসময় একটা কথা বলে, আইআইসি স্বর্ণযুগ যুগ ছিল 2003-এর দিকে, যখন আইআইসি র্যাঙ্কে ছিল। তো ইনশাআল্লাহ আমরা যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি, তাহলে আমরা আইআইসি কে আবার তুলে ধরবো, নিজেরাও বেনিফিটেড হবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে যে অ্যালামনাই এর যে কমিউনিটিটা, এটা বড় হওয়া খুবই দরকার, কারণ জবের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। মানে সিভি করা, রেকমেন্ড করা, বা তাই অ্যালামনাইদের সাথে যোগাযোগ থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এই গ্রুপের মাধ্যমেও হওয়া সম্ভব। আচ্ছা, আমি এই- কথা বলবো। নাইম ভাই, আপনার মাইকটা একটু যদি মিউট করতেন একটু ভালো হতো। একর জন্য। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে ভাই আপনারা একটু যদি স্টুডেন্টদের উদ্দেশ্য কিছু একটা বলে শেষ করেন, মানে জি। মোটিভেশনাল টাইপ কিছু একটা আপনারা যেমন- বলে প্রোগ্রামটা শেষ করার জন্য। যেমন এখানে ভাইয়া আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো করতেছে, এবং এখানে কয়েকজন ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছে যারা সিএফএ কন্টেস্ট করে এবং 1-2টা প্রবলেম সলভ করে, যেটা আমরা থার্ড ফোর্থে যাই করছি। তো ওদের জন্য কিছু একটা যদি আমরা বলতেন। fifth এ, sixth এ। আচ্ছা, আচ্ছা, তো হ্যাঁ, শ্রেষ্ঠ বলো। বলেন, সমস্যা নেই, আমি পরে আচ্ছা। বলবো। তো মানে এটা নাইম ভাই অলরেডি বলছে যে মানে জামিল আসার পরে হচ্ছে একটা কমিউনিটি দাঁড়াচ্ছে। তো আমরাও অ্যাকচুয়ালি আমরা যতটুকুই করতে পারছি একটা কিছু কমিউনিটি ছিল বলেই করতে পারছি। মানে আমাদের সময়ও হয়তো ওইভাবে মানে খুব বড় করে একটা কমিউনিটি দাঁড়ায় নাই, কিন্তু আমাদেরও সিনিয়র হচ্ছে যারা ছিল ওরাও কম্পিটিটিভ প্রোগ্রামিং কিছুটা করতো, কয়েকজন হলেও করতো। তো ওদের দেখা দেখি আমাদের মধ্যেও একটা কালচারটা আসছে। বাট তাও আমরা এটাও ওয়ান অফ দি বিগ রিগ্রেট যে একটা ভালো কমিউনিটি আমাদের ছিল না, নিজেদের ক্লাসেও ছিল না যে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমরা সবসময় আলোচনা করবো, এই ধরনের কোনো কিছু ছিল না, বা অ্যাজ এ হোল ভার্সিটিতে মানে ওই ধরনের ডিসকাস হইতো না। তো এই ট্রেন্ডটা এখন চালু হয়েছে এবং এটা আসলে খুব বুস্ট করবে, এটা একদম 100% শিওর যে এই ট্রেন্ডটার কারণে অনেক ইমপ্রুভ হবে, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারটা অনেক স্টুডেন্টেরই অনেক ভালো হবে। যেমনটা এখনই নিহালরা বললো যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট হচ্ছে সিএফএ বি করতে পারতেছে, যেটা আমরা আরো অনেক পরে গিয়েও পারতাম না। তো মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই কমিউনিটিটা যেটা গ্রো করার ট্রাই করতেছে ওরা এত কষ্ট করে, তারপর টিচাররাও ট্রাই করতেছে এত কষ্ট করে যে একটা কমিউনিটি গ্রো হোক। আমার একটাই মানে পরামর্শ থাকবে যে এইটা যেন ইনভলভ হয়, কারণ এটাতে ইনভলভ হলে অ্যাকচুয়ালি নিজেরই লাভ হবে। হয়তো অ্যাট দ্যাট মোমেন্ট একটু প্যারা খাইতে হবে, প্রবলেম সলভ করতে কষ্ট লাগতে পারে, কিন্তু মানে আলটিমেটলি নিজের যে গ্রোথটা হবে সেটাই এখন এসে আমরা যেটা বুঝতেছি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য, যে নিজের ওই প্রবলেম সলভিং স্কিলটা থাকা। তো যে কমিউনিটিটা গ্রো করতেছে ওইটাতে যদি কেউ না থাকে, তাহলে যেটা হবে যে 1-2 দিন হয়তো নিজের ইচ্ছায় করবে, কিন্তু পরে গিয়ে আর আলসেমি চলে আসবে, করবে না। মানে একটা পুশ থাকবে না পিছন থেকে, যে পুশটা খুবই দরকার। তো এখন যেহেতু একটা প্ল্যাটফর্ম তো দাঁড়াচ্ছে, আমার মতে সবাই এটাকে কিভাবে আরো স্ট্রং করা যায় এবং কিভাবে একটা ইনভলভ হওয়া যায় সেটা দিকে সব কারেন্ট স্টুডেন্টদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। এটাই একমাত্র অ্যাডভাইস, আর কোনো অ্যাডভাইস নাই। অ্যাডভাইস দিয়ে অনেক সময় দেখা যায় মানুষ 2 দিন পরে ভুলে যায়, কিন্তু কমিউনিটিটা থাকলে যেটা হবে যে এই কমিউনিটিটা থাকলে তোমার 2 দিন পর আর ভুলার সুযোগ নাই, তুমি এটার সাথে সাথেই নিজের স্কিলটা গ্রো করে ফেলবা। তো এইভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং তার সাথে রিলেটেড থাকাটাই আর কি পরামর্শ থাকবে। আচ্ছা, নাইম ভাই, সবাইকে ধন্যবাদ। নাইম ভাই, আপনি যদি স্টুডেন্টদেরকে হ্যাঁ, কিছু আচ্ছা। বলতে চান। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ প্রচুর টাইম দাও, প্রচুর টাইম ইনভেস্ট করো। আর অনেকে টিউশন নিয়ে কোশ্চেন করছিল যে টিউশন জিনিসটা ইম্প্যাক্ট ফেলে কিনা। এখন টিউশন যদি টাকা ইনকামের জন্য হয় তাহলে তার কিছু বলার নাই, কিন্তু
তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে নিজের নলেজটাকে বাড়াতে পারো হচ্ছে নিজেদের মধ্যে যদি সেশন অ্যারেঞ্জ করো, প্রাইভেট সেশন, মানে হচ্ছে একটা ক্লাসের একটা সেকশন যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, কিংবা কয়েকটা সেমিস্টার বেশ কয়েকজন মিলে তারা একদিন এক একটা টপিক নিয়ে বসো। বসলে তোমার নিজের নলেজ যখন শেয়ার করবা তখন সেটা এমনিতেই এনরিচ হবে ডিসকাসের মাধ্যমে। এখানে প্রচুর টাইম ইনভেস্ট করো। আর পড়াশোনা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ টাইম দাও তাহলে আমার মনে হয় যে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না তোমার পড়াশোনার উপরে। পরীক্ষার আগে কয়েকদিন পড়াশোনা করলেই আমার মনে হয় আইএসসি তে ভালো রেজাল্ট করা যায়। তো আমার পরামর্শ থাকবে তোমরা সিপি তে যথেষ্ট পরিমাণ টাইম দাও, যাতে আমাদের মতো রিগ্রেট করতে না হয়। এটাই, আর কিছু বলার নেই আমার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে। আর দুইজন মানুষের কথা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, যাদেরকে ছাড়া আসলে কোনো কিছুই পসিবল হইতো না। সে দুজন হচ্ছে আলম স্যার আর তানভীর স্যার। মানে আমরা যে এত কিছু করতেছি, আমাদের জন্য বাইরে থেকে ট্রেনার আনানো হয়েছে, যেটার জন্য ভার্সিটি পে করতেছে, প্লাস আমাদের যে একটা করে দিছে, এই যে একটা স্পেস করে দিছে যে তোমরা জুনিয়রদের সাথে কাজ করো, বা আমাদেরকে ওনারাই উৎসাহ করছে, বা আমাদেরকে একটা যে কমিউনিটি তৈরি করবার জন্য যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প, সবকিছু আসছে এই দুইজনের থেকেই। তানভীর স্যার আর আলম স্যার এই দুইজন মিলেই অ্যাকচুয়ালি সবকিছু করছে। এই দুইজন মিলেই জামিল স্যারের সাথে কথা বলে, জামিল স্যারের থ্রু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাকচুয়ালি সবকিছু অ্যারেঞ্জ করার মধ্যে এই দুজনের মানে বলার বাইরে একটা ছিল। সো তাদের কথাটাও অ্যাকচুয়ালি খুব বেশি করে বলা উচিত। তো আশা করি আমাদের যারা জুনিয়ররা আছে এখানে এবং 7-8 সেমিস্টারে যারা আছে সবাই অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে মানে আজকে আমাদের মেইন টার্গেট ছিল যে আমাদের জব সেক্টরটা কিরকম হবে এন্ড ইউনিভার্সিটি লাইফটাকে আমরা কিভাবে ইউজ করবো এটাকে করবার জন্য। আশা করি সবাই একটা আনসার পাইছে। এন্ড বেসিক্যালি শ্রেষ্ঠ ভাই কিছু বলবে মনে হয়েছে। শ্রেষ্ঠ ভাই আপনার এটা বলবেন? জানা হয় না। আচ্ছা, ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে সাজেশন, মানে আপনার মোটিভেশনাল কিছু যদি বলতে চান ভাই। আচ্ছা, আসলে মোটিভেশন বলতে কোনো কিছু নাই, কারণ চিন্তাগুলো ভ্যারি করে। আমি এক ধরনের চিন্তা করি, আবার সাব্বা এক ধরনের চিন্তা করে, শুভ এক ধরনের চিন্তা করে। তো বেসিক্যালি যে জিনিসটা চিন্তা করতেছি ওইটা ভালো ভালো চিন্তা করতেছি না খারাপ চিন্তা করতেছি তো দেখা যায় কি অনেকে প্রোগ্রামিং করেও মাঝখানে ধাম করে ছেড়ে দেয় কেন। আমি এরকম দেখছি, আমার সিনিয়র আবার আমাদের এখানেও দেখছি, আমাদের ব্যাচের মধ্যেও। তো এইসব ক্ষেত্রে আসলে যে জিনিসটা হয় ওই যে বেসিক্যালি জানা না যে আসলে ফিউচারে এই জিনিসটা এফেক্ট বা আসলে কতটুকু জানা দরকার বা কিভাবে জানা দরকার, কিভাবে জিনিসগুলোকে গুছিয়ে যাবে, এই জিনিসগুলা নর্মালি চিন্তা করতে পারে। তো এইগুলার ক্ষেত্রে এই যে কমিউনিটি জিনিসটা করে যে একজন আরেকজনকে হেল্প। তো এই জন্য দুইজনেই বলে গেছে যে কমিউনিটি খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার যে সাজেশনটা সেটা এখানে মনে হয় এই গ্রুপটাতে যারা সবাই মনে হয় শুধুমাত্র কম্পিটিটিভ প্রোগ্রামিং ওরাই আছে। আচ্ছা, যদি ওইরকম হয় তাহলে হচ্ছে যে আমি অবশ্যই জিনিসটা চাইবো সবাই আসলে জান, নট অনলি দ্যাট যারা শুধুমাত্র প্রোগ্রামিং বর্তমানে আছে বা নাই, বাকিরাও জান। কেন? কারণ হচ্ছে ওদেরও একটা লাইফ আছে, ওদের জিনিসের জানার অধিকার। তো এই জিনিসগুলো সম্বন্ধে যারা তোমরা আছো, নিহাল, শুভ বা সিনিয়র যারা আছো তোমরা সবাই ওদেরকেও জিনিসগুলো নিয়ে মোটিভেট করবা, এবং যারা ক্লাসে আছে ওদেরও উচিত হবে যে কি ওদেরকে মোটিভেট করা। আমাদের এখানে আমরা ফেস করছি যেটা বুঝতে পারছি কি ক্লাসের মধ্যে ওই এনভায়রনমেন্ট ছিল না যে প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করতে, ঠিক আছে? ওইটা একটা কালচারের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো হওয়া দরকার, নিজেদের মধ্যে হওয়া দরকার ক্লাসের মধ্যে। দেখা যায় যে একজন থেকে আরেকজন শিখে। আমিও বেসিক্যালি ফার্স্টে তো নেই, পরে দেখলাম ওই যে নাইম ভাই সাদ ভাই, তারপর আমাদের আরো আমার আছে সারিয়ার, ও আবার সেরকম প্রোগ্রামিং করে। ও তো সারাদিন প্রোগ্রামিং নিয়ে পড়ে থাকে, চাকরি চাকরি চিন্তা ভাবনা নাই, ও খালি একমাত্র চিন্তা হচ্ছে আইসিটি। তো
করতাম যে কি, তখন আমরা থার্ড সেমিস্টার তখন এসিএম এটা ছিল, কোর্স ছিল, তখন দেখলাম অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলছে। আমি তখনও আসলে ওইভাবে করতে নেই, ওই জিনিসটা বুঝি নাই। যখন ওদের থেকে দেখলাম তখনও আমি আসলে ওইটা থেকে দেখতে করা শুরু করি। তো ওই দিক থেকে আসলে হেল্প শিখতে আছে। মানে আমি শিখলাম, আমি আর চাইলাম না, কেন আমার থেকে বেশি বেশি শিখে যাবে। তো এই মনোভাব গুলো আসলে থাকা উচিত না। তো যারা আছো সবাই নিজেদের মধ্যে যেটা নলেজ পাইছো অবশ্যই সবার সাথে share করবা, কারণ শেয়ারিং ইজ গ্রেট। শেয়ারিং আসলে নলেজ কমে না, বাড়ে। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে এই জিনিসটা বড় ধরনের হেল্প, নিজেদের মধ্যে আসলে কনভারসেশনটা বাড়ানো, সবাইকে হেল্প করা, যে জানে না তাকে জানানো অ্যাবাউট প্রোগ্রামিং বা যেকোনো কিছু সম্বন্ধে। সো হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে কি, মোটিভেশন জিনিসটা আসলে 2 দিনের। আমি আজকে বলবো, কালকে সবাই ভুলে যাবে, জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু নিজেকে লেগে থাকার জন্য ওই মোটিভেশনটা নিজ থেকে তৈরি করতে হবে। আসলে বুঝতে হবে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা ধরো যে কথাগুলো বলছি ওইগুলা সবগুলা মাথায় থাকা পসিবল না, কিন্তু কোর কনসেপ্ট গুলা মাথায় থাকা দরকার। কারণ আসলে আমরা বুঝি না কিছু জিনিস, যে ইউনিভার্সিটি লাইফে তো আমরা মনে করি যে কি এটা করবো আজকাল করবো, এরকম করে অনেক সময় আমরা কাটাই দিই। কিন্তু এটাও আসলে পুরোপুরি উচিত, কারণ সময় আসতে চলে যাচ্ছে, মানে জীবনটা চলে যাচ্ছে। তো ওইটারও কিন্তু একটা ভ্যালু আছে, যে কোনো কিছুর জন্য যা আজকে করা সেটা আজকে করা দরকার। আর এই জন্য প্রোগ্রামিং এ হচ্ছে যে কাজ জিনিসটা আমি সময় দিব, সময় দেওয়া দরকার, সময়টা দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, প্রবলেম একটা না পারলে পারবো না বলে ওইটা ছেড়ে দিলে আর হবে না। পারতেছি না, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি পারবো না। প্রবলেম আমি আজকে না পারলেও হয়তো পারতাম, সেটা আর না পারলেও বেশি একদম যদি না পারি, এডিটোরিয়াল আছে, ওইগুলা দেখবো। জিনিসটা নিয়ে লেগে থাকতে হবে। আজকে একটা জিনিস বা আজকে একটা জিনিস পারতেছি না, আমি কালকে এডিটোরিয়াল দেখলাম, পারলাম। ওই জিনিসগুলো যদি পরবর্তীতে আমি কনসেপ্টটা মনে রাখি, পরবর্তীতে আবার করলে কিন্তু জিনিসগুলো আবার ভালো মতো মনে থাকে। আর আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে একটা জিনিস শেখার পর ওই কনসেপ্টটা লং টাইমের জন্য মনে রাখা, যেটা কন্টেস্ট বড় হেল্প করে। দেখা যায় কি, আমরাও কোর্স করতে সময় কন্টেস্ট করার সময় দেখি যে আগে একটা প্রবলেম রিপিট হচ্ছে, বাট ওই জিনিসটা আমাদের পুরোপুরি মনে থাকে না। তো এই জিনিসটার ক্ষেত্রে যখন আমরা একটা প্রবলেম সলভ করি, ওই জিনিসটার কোর কনসেপ্ট গুলো আসলে ডিটেলসে জেনে নেওয়াটা বেটার। যে প্রবলেমটা সলভ করছি সেটা ঠিক আছে, এবং এটা আনুষঙ্গিক আরো কিছু জেনে রাখাটা বেটার, এবং ওই কোর কনসেপ্ট মনে রাখাটা দরকার। পরবর্তী পাশে আমি কাম করে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই আর কি সাজেশন। আর হচ্ছে কি, মানে যেটা বললাম, যে একজন আরেকজনকে সাহায্য করা, হচ্ছে সিনিয়ররা জুনিয়রদেরকেও, আর নিজেদের মধ্যে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছে ক্লাসের, এরকেও বলবা করতে, এফেক্টটা ইমপ্যাক্টটা বোঝানো দরকার, যে কি দরকার এই জিনিস। তো এইগুলা রিলেটেড আসলে আরো অনেক আলোচনা করার দরকার। এখানে তো আমরা আমাদের তিনজনের, আমরা কিন্তু এখন নতুন, যারা আরো সিনিয়র আছে ওনারা কিন্তু আরো অনেক বেটার বলতে পারবে। তো ওদেরকেও হয়তো ওরা সেশনের ব্যবস্থা করবে। এটার জন্য আমি অবশ্যই নিহাল এবং আশিক ওদেরকে ধন্যবাদ জানাবো। আর অফকোর্স জামিল স্যার, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছিল। তো উনি আসলে বেসিক্যালি আমিও যে উনি আমাদের সময় জিনিস আমি পাইনি। তো উনি থাকতে হয়তো আমাদের আরো অনেক ডেভেলপ হতো, আমি এটলিস্ট পার্সোনালি মনে করি জিনিস। তো ওই জিনিসটা দরকার, এরকম একজন মেন্টর থাকাটা দরকার। তো আমি অবশ্যই চাইবো যে এটা কি জামিল স্যার যেরকম করতেছে আমাদের, ওইটা তো খুব ইম্পর্টেন্ট স্যার হিসেবে, কিন্তু এখানে যারা সিনিয়র আছো তোমরা, শুভ, নিহাল এবং আরো যারা আছো উপরে সিনিয়র তানভীরা, ওরাও কিন্তু কন্ট্রিবিউট করবা। একটা বিষয় হচ্ছে জুনিয়রদের হেল্প করলে এটা কিন্তু তোমাদেরও যেমন একটা নাম হবে, ওরাও কিছু শিখতে পারবে, আর এটা কিন্তু লাভ, তার নাম হচ্ছে। আর স্যাররাও বুঝতে পারবে ওই ক্ষেত্রে আসলে কোন জায়গায় আসলে ইনভেস্টটা করা দরকার। তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা কেউ কাউকে হেল্প করবো না, বা ও এরকম ওকে হেল্প করবো না, ওই মনোভাবটা যেন কারো না থাকে। ঠিক আছে, এইটাও আবার ইম্পর্টেন্ট। কারণ আমিও এই জিনিসটা ফেস করছি, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করলে বলে না।
অনেক সিনিয়র আছে যারা আসলে একটু ওইরকম করে থাকে, একটু মুড নিয়ে থাকে আর কি। তো এগুলা হয়তো নেওয়াটা খুব বেশি ভালো না, কারণ এখানে আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। অনেকে হয়তো এক জিনিস জিজ্ঞেস করলাম তাই নাই, দ্বিতীয়বার জিজ্ঞেস সংকোচ। তো ওই ক্ষেত্রে কেউ কাউকে কোয়েশ্চেন করলেও এটা অবশ্যই আনসার দেওয়াটা দরকার। এবং আমি জুনিয়রদেরকে কথা বলবো, কোনো জিনিস যদি না বুঝো অবশ্যই সিনিয়রদেরকে সবসময় নক দিবা, সবসময় নক দিবা, ঠিক আছে? ওর যখন টাইম পাবে তখনই হচ্ছে রিপ্লাই দিবে। ডাজন্ট ম্যাটার দ্যাট আজকে এখন বলছে এখন দিবে, ওইরকম ম্যাটার না, কারণ সবাই কিন্তু বিজি। এখন আমাকে যদি এখন নক দাও, হয়তো আমি জবে থাকলে আমি knock দিতে পারবো না, বাট জব টাইম হবে তখন আমি দিব। কিন্তু নক দিবা অবশ্যই, কোনো জিনিস না বুঝলে নক দিবা। ওনাদেরকে হোক, জামিল স্যারকে মনে হয় নক দিলে উনি সবসময় হেল্প করে, তো ওনাকেও দিবা, ওনাকে আরো বেশি করে দিবা আমার মতে। ওনারও যাই হোক, তো এই জিনিসগুলো মাথায় রাখবা সবাই। আমি সিনিয়র জুনিয়র সবাইকে বলবো, স্পেশালি সিনিয়র বলবো, যাতে এই বিষয়গুলোতে জুনিয়রদেরকে আরো বেশি করে হেল্প করো, বুঝছো? আমি তোমাদেরকে বলতেছি, শুভ, নিহাল বা তোমাদের যারা কখনো মাথার মধ্যে এই চিন্তাটাতে রাখবে না যে কেউ আমার চাইতে ভালো করতেছে, ওকে আমি শেখাবো না। বুঝতে পারছো? আমি জি ভাই, কথাটা অবশ্যই। ক্লিয়ারলি বলে দিচ্ছি কেন, কারণ অনেকের মাথায় এই জিনিসগুলো থাকতে পারে, পাওয়া যায় না, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো যখন করবা, নিজেদের মধ্যে শেয়ারিংটা যখন বাড়াবা, নলেজ শেয়ারিংটা বাড়াবা, তখন দেখবা যে সবাই ডেভেলপ হচ্ছে। আর আসলে ব্যাপার হচ্ছে, কম্পিটিশনে যদি কম্পিটিটর না থাকে তাহলে কিন্তু কম্পিটিশনটা করে মজা পাবো না, সবসময় জিততে মজা পাবো না, বিষয়টা হচ্ছে এটা। তো এই জন্য কম্পিটিশন বাড়ানোর জন্য সবার নলেজে কিন্তু সেম থাকা দরকার, বুঝছো? এই জন্য সবসময় শেয়ার করবা। তো এটাই আচ্ছা, এটাই ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনাদের সাজেশন গুলোর জন্য। এগুলো আশা করি সবাই কাজে লাগাবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যে তোমাদের যারা সিনিয়র ভাইরা আছে ওরা করতে পারে না, এই জিনিসগুলো ওরা পায় নাই বলেই তোমাদেরকে বলতেছে করার জন্য। সো আশা করি তোমরা এই জিনিসগুলো করবা ইনশাল্লাহ। সো এই সাথে তাইলে আমি ভাইয়া সবাইকে আবার ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ ভাইয়া আপনাদের সবাইকে, আপনাদের এত ব্যস্ততার মাঝে আমাদেরকে টাইম দেওয়ার জন্য, জবের মাঝখানে টায়ার্ড থাকার পরেও। সো আমরা এর দূরে আজকে তাইলে আজকের লাইভটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।